হুম, তাহলে বলেছি আজকে যে একটা জেনারেল ডিসকাশন করব। হুম, প্রথম কথা হচ্ছে এখানে সিলেবাসটা একটু দেখব, আর এই মুহূর্তে তোমাদের স্ট্যাটাস কেমন ওটা একটু জানবো, মানে কত দূর কি অবস্থা, হুম, কেমন চলছে প্রস্তুতি, এটা একটু জানার আছে। বলো, আর কি কি কোয়ারি আছে ওটাও বলো, তাহলে আলোচনাটা ওইভাবেই যাবে আজকে। বলো। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলো, কি কি বক্তব্য আছে ওটাতে শুনে নিই। স্যার এই তো সিলেবাস কমপ্লিট পড়ছি কিন্তু বেশি লাগছে এটাই। আর হচ্ছে আপনি যে পরীক্ষাগুলো নিতেন না, তার জন্য পড়াটা ভালো হতো, ওই যে মক টেস্ট গুলো, হ্যাঁ, আচ্ছা। মানে ওইটা হলে একটু ভুলে ভুলে ভালো যাচ্ছি। হচ্ছিল। আর হ্যাঁ, আর ভুলে ভুলে হুম, গেছেন, একটা টপিক কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপর নতুন টপিক হুম। শুরু করছি, পরের টপিকের এমসিকিউ সলভ করতে গিয়ে মনে হচ্ছে আবার খাতা দেখতে হবে, মানে এরমই হচ্ছে। হ্যাঁ, ওটা তো হবেই। ওটা একটা লুপের মতো। ঠিক আছে? মানে চলবে। এরকম ঘুরে, 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 ঘুরে চলবে। একটাই যাবে আর একটা ভুলবে। মানে এইভাবে চলতে হবে। যখন একটা কোনো টপিক পড়ছো, পুরোনোগুলোও পড়তে হবে। নতুনও পড়তে হবে, পুরোনোগুলোও পড়তে হবে। মানে এটা অনেকটা ওই কম্পাউন্ড ইন্টারেস্টের মতো। বেড়ে, বেড়ে যাবে। আগেরগুলো নিতে হবে, পরেরটাও নিতে হবে। এভাবে বেড়ে, বেড়ে যাবে। তোমায় এভাবে প্র্যাকটিস করতে হবে। এমনটা নয় যে তুমি যখন ক্যালকুলাস পড়ছো তখন তুমি অ্যানালিসিস ভুলে যাচ্ছ বা ওই ভেক্টর ভুলে যাচ্ছ, এরকম করলে হবে না। ঠিক আছে? সমস্তটা মাথায় রাখতে হবে। আর কোনো একটা টপিকের ভিতর খুব ডিপে যাওয়ার দরকার নেই, কারণ ব্যাপারটা হচ্ছে যখন ওভারঅল সিলেবাসটা মাথায় রাখবে, দেখবে ওইটুকুই মনে থাকছে, খুব ডিপের ব্যাপারগুলো মনে থাকছে না। ঠিক আছে? তাই কোনো একটা চ্যাপ্টারের পিছনে অনেক টাইম নষ্ট না করে তোমায় দেখতে হবে অল্প টাইমের মধ্যে আমি অনেকটা সিলেবাস কমপ্লিট করতে পারছি কিনা, এবং মাল্টিপল টাইম রিভিশন করতে হবে। ধরো গ্রুপ থিওরি পড়লে ওটা বারবার বারবার দেখতে হবে। কিছু টপিকের ডিমান্ড আলাদা আলাদা হয়, যেমন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এখানে তোমার ক্যালকুলেশন কম আছে, থিওরি বেশি আছে। তাই থিওরি গুলো ভালো করে মনে রাখতে হবে। হুম, বারবার বারবার থিওরি গুলো পড়তে হবে, ভুলে ভুলে যাবে। আর কি, ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো আছে খাতায় লিখে রাখতে হবে। খাতায় লিখে না রাখলে কিছু হবে না। যতই তুমি বই পড়ো বা এমসিকিউ সলভ করো, কারণ এই গ্রুপ থিওরি সলভ করতে গেলে তোমার কিন্তু স্টেটমেন্ট গুলোই লাগবে। তেমন ভাবে সেট, রিলেশন ম্যাপিং, রিং ফিল্ড, এখানে জটিল ব্যাপার কিছু নেই। ওই থিওরি গুলো মাথায় রাখতে হবে। এমসিকিউ ওইভাবেই তৈরি হয়। তারপর তোমার অ্যানালিসিস। ঠিক আছে? অ্যানালিসিস কিভাবে হয়? রিয়েল অ্যানালিসিস, লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি, তারপর তোমার সাকসেসিভ ডেরিভেটিভ, যাই হোক না কেন, ওখানেও তাই। ওখানেও তোমার প্রচুর প্রচুর থিওরি আছে। লিমিটে দেখো তুমি কত থিওরি আছে, থিওরিগুলো লিখে রাখতে হবে। কন্টিনিউইটিতে অনেক রকম থিওরেম হয়, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, বোলজানো বোলজানো থিওরেম একটা এরকম আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন রকম থিওরেম আছে, ওগুলো মাথায় রাখতে হবে। তারপর তোমার সিকোয়েন্স সিরিজ অ্যানালিসিসে যেটা, এটা বিরাট বড় একটা টপিক। ওই দুটোর থেকে প্রচুর প্রচুর তোমার মানে থিওরেম আছে, স্টেটমেন্ট আছে, ওগুলো তোমার মাথায় রাখতে হবে, তবে তুমি সলভ করতে পারবে। আর এভাবে যেতে হবে। আমি সিলেবাসটা আগে দেখি, তারপরে তোমাদের আরো কিছু বক্তব্য থাকলে আমি জানবো। আগে সিলেবাসটা, প্রথম কথা হচ্ছে সিলেবাসটা মাথায় রাখতে হবে, আমার সিলেবাসে কি কি আছে। হুম। এবং আরেকটা কথা, আমরা যখন 9-10 এর প্রস্তুতি নিচ্ছি, আমরা যে কেবল 9-10টাই পড়বো এরকম করলে হবে না। কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে 11-12 এর থেকেও কোশ্চেন দেওয়া হচ্ছে।
মানে 11-12 যে টপিকগুলো আছে, যেমন ইন্টিজার বলো বা আরো অন্যান্য টপিক হতে পারে, মানে মোটামুটি চেষ্টা করতে হবে অনেকটা পড়ার। তুমি 11-12 পড়লে 9-10 এমনি কভার হয়ে যাবে, ঠিক আছে? তাই এরকম প্রথম থেকে এরকম বেছে বেছে করতে গেলে হবে না, এটা আমার সিলেবাসে আছে এটা নেই। অনেক কিছু সিলেবাসে ডিরেক্টলি মেনশন করা নেই, কিন্তু পরীক্ষায় দিয়ে দিচ্ছে। যেমন তোমার হচ্ছে ওই যে রিলেশন, রিলেশন চ্যাপ্টারটা 9-10 ডিরেক্টলি কিন্তু বলা নেই, কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিচ্ছে। ওই নাম্বার অফ রিফ্লেক্সিভ রিলেশন, নাম্বার অফ তোমার সিমেট্রিক রিলেশন কতগুলো আছে, এই যে থিওরেম গুলো আছে বা ফর্মুলা গুলো আছে মাথায় রাখতে হবে। একটা সেট থেকে আরেকটা সেটে কতগুলো রিলেশন ডিফাইন করা যায় টোটাল, এগুলো মাথায় রাখতে হবে। মানে পড়তে হবে, পড়ছে যখন পুরোটাই পড়তে হবে। সেট, রিলেশন, ম্যাপিং, গ্রুপ, রিং, ফিল্ড সমস্ত পড়ে নিতে হবে। এসকে মাপা আছে হাতের কাছে, এসকে মাপা থেকে পরপর পড়ে নিতে হবে। আর আমি তো পড়িয়েও দিয়েছি পরপর, কিচ্ছু বাদ দিইনি, ঠিক আছে? তাহলে সিলেবাসটা প্রথমে দেখে নিই। আজকে আমি মেনলি সিলেবাসটা বলতে চাইছি, আর হচ্ছে তোমাদের যা যা কোয়ারি আছে জানতে চাইছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা জেনারেল ডিসকাশন। আমার টাইম ছিল, আমি লাইভ হলাম তাই হঠাৎ করেই। এখানে দেখো, প্রথমে আমি দেখাচ্ছি তোমাদের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার 2015 নোটিফিকেশন। কি হলো, এটা কাজ করছে না কেন? যাই হোক, এখান থেকে দেখো পরপর, একটু প্রবলেম হয়েছে হয়তো। হাইলাইট করা যাচ্ছে, এটা করা যাচ্ছে না। ও, তাই তো হচ্ছে না। লাল কালারটা সিলেক্ট করতে হবে। এবার ঠিক আছে। 2015, ঠিক আছে? WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ম্যাথামেটিক্স। এখানে দেখো, প্রথম কথা হচ্ছে এই যে সিলেবাস কেন বলছি, WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার, WB স্কুল সার্ভিস কমিশন, WB মাদ্রাসা সার্ভিস কমিশন, সিলেবাস গুলোর মধ্যে প্রচুর মিল আছে, একটা দুটো টপিক ছাড়া। তাই বারবার ধরে মানে কোন একটা পরীক্ষার নোটিফিকেশন দেখলাম, ওটা পড়লাম, আবার একটা অন্য কিছু দেখলাম, আলাদা কিছু নয়। যে কোনো একটা পড়ো, সমস্ত পরীক্ষা সিলেবাস কভার হয়ে যাবে, ঠিক আছে? আমি বারবার বলবো যে WBSLST মানে এসএসসি, এই সিলেবাসটা কভার করার চেষ্টা করো, কারণ এই সিলেবাসটা বড় আছে। এটা কভার করলে ছোটগুলো কভার হয়ে যাবে। পিএসসি সিলেবাস খুব ছোট। এখানে দেখো অ্যালজেব্রা আছে প্রথমে, যার মধ্যে আছে কমপ্লেক্স নাম্বার, এটা এসএলএসটি তে আছে। থিওরি অফ ইকুয়েশন এসএলএসটি তে আছে। ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স, এই যেমন দেখো এখানে লেখাটা, ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স, প্রপার্টিজ অ্যান্ড অ্যাপ্লিকেশন, এইটুকু লিখে রেখে দিয়েছে। এর মধ্যে কি কি ঢুকে যাবে বলো তো? পুরোটা পড়তে হবে। ডিটারমিনেন্টের মধ্যে যা যা আছে, ম্যাট্রিক্সের মধ্যে যা যা আছে, ওই র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স হতে পারে, বা তোমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হতে পারে, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এগুলো ঢুকে যাচ্ছে এর মধ্যে, কারণ ওগুলো ম্যাট্রিক্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড। আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স হয়, ঠিক আছে? তারপর ট্রেস অফ এ ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্সের ব্যাপার এখানে রয়েছে, ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে। তারপর তোমার ওই বিভিন্ন টাইপের যে ম্যাট্রিক্স গুলো হয়, ইনভলিউটারি, আইডেমপোটেন্ট, আর কি ছিল বলতো, নীল পোটেন্ট, এরকম তাদের যে বৈশিষ্ট্যগুলো হয় সমস্ত কিছু জেনে রাখতে হবে। এটা হচ্ছে ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স। তারপর আছে ইনইকুয়ালিটি। এখানে দেখো বেসিক প্রপার্টি গুলো আমরা অনেক এক্সট্রা করে রেখেছি, করে রাখা ভালো। তারপর সেট থিওরি, যার মধ্যে বেসিক্যালি তোমার আছে সেট, রিলেশন, ম্যাপিং, গ্রুপ, রিং, ফিল্ড। দেখো এই গ্রুপ লিখে রেখে দিয়েছে, গ্রুপের মধ্যে কত, তুমি এসএলএসটি সিলেবাসটা পড়বে, ওখানে যা সিলেবাস আছে তাতেই কভার হয়ে যাবে। বুলিয়ান অ্যালজেব্রা, এইটা কেবল WBPSC তে আছে, এসএলএসটি তে নেই। এটা আমি পড়িয়ে দিয়েছি, চাপের কিছু নেই।
ভেক্টর, ভেক্টরের মধ্যে তোমার এগুলো সমস্ত এসএলএসটি তে আছে, এগুলো পড়তে হবে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, যার মধ্যে সিকোয়েন্স আছে, সিরিজ আছে, লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি, এগুলো সমস্ত এসএলএসটি সিলেবাসে আছে। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রাল, এগুলো হচ্ছে ক্লাস 12 এর, ঠিক আছে, যে কোনো ম্যাথামেটিক্সের বই তুমি পেয়ে যাবে, আর ডি শর্মা হোক, এস এন দে হোক, পেয়ে যাবে। ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ লিমিট অফ সাম, এগুলো এইচএস এর বস্তু, ঠিক আছে, 12 এর। তারপর বিটা গামা ফাংশন, এটা অতিরিক্ত আছে, এটা তুমি এসএলএসটি সিলেবাসে পেয়ে যাবে। তারপর অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস, যার মধ্যে আছে ট্যানজেন্ট, নরমাল, কার্ভেচার, এই পেডাল ইকুয়েশনটা এখানেই ঢুকে যাচ্ছে। কার্ভ ট্রেসিং আমরা করেছি। এরিয়া, রেকটিফিকেশন, রেকটিফিকেশন মানে কি, কোনটা? রেকটিফিকেশন মানে বলো, রেকটিফিকেশন কোনটা? চ্যাপ্টারটার নাম রেকটিফিকেশন, ওখানে কি কি আলোচনা করা হয় বলতে পারবে? হ্যালো, শুনতে পাচ্ছ? রেকটিফিকেশন, রেক্টিলিনিয়ার কার্ভ না কি যেন ছিল সেটা মনে পড়ছে, এদের শুনিনি কখন। এটা হচ্ছে তোমার লেন্থ অফ এ কার্ভ, ওই লেন্থেরই নাম হচ্ছে রেকটিফিকেশন, ঠিক আছে, এটাও জানা হয়ে গেল। তাহলে আমি চ্যাপ্টারের নাম যখন এই চ্যাপ্টারটা পড়িয়েছি এই নামেই হেডিং করেছি, রেকটিফিকেশন। তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যার মধ্যে আছে লিনিয়ার ইকুয়েশন, ক্লেরটস ফর্ম, সিএফপিআই, ঠিক আছে, এগুলোই তোমার আছে। দেখো সিলেবাসটা এখানে ছোট, পিএসসি সিলেবাস ছোট, এসএলএসটি তে আরো অনেক কিছু পড়তে হয়। যাই হোক, আমরা যখন পিএসসি সিলেবাসটা পড়েছি, কোনো একটা টপিক যখন ধরেছি, ওইটার মানে বড়টা ধরেছি, মানে ওইটার সুপারসেট মানে বড় জায়গাটা, বড় সেটটা, এর আন্ডারে কি কি আছে, যাতে করে আমাদের দুটো জায়গা একসঙ্গে কভার হয়ে যায়। তাই যখন পিএসসি যখন পড়বে, একটা টপিক পড়ছো, এই টপিকটা এসএলএসটি সিলেবাসে কি আছে দেখো, কারণ পিএসসি তে এমনি কম আছে, তুমি এসএলএসটি সিলেবাসটা পড়ে নাও এই টপিকের, তাহলে তোমার দুটো জায়গা কভার হয়ে যাবে। একইভাবে জিওমেট্রি যখন পড়েছি, পুরোটা পড়ে নিয়েছি, এখানে যাই লেখা থাকুক না কেন। ট্রান্সলেশন, রোটেশন, প্রথম চ্যাপ্টার। ক্যানোনিক্যাল ফর্ম মানে হচ্ছে ওই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। পেয়ার অফ স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, এই জায়গাটা এইচএস এর বস্তু। আর এটা হচ্ছে 2D, এখানটা 2D, এখানটা হচ্ছে 3D। এটা হচ্ছে তোমার 3D তে কি আছে, স্ট্রেট লাইন এবং প্লেন। আর প্রথম চ্যাপ্টারটা উল্লেখ করা নেই, কিন্তু ওটাও পড়তে হবে, ওই তোমার ওই যেখানে ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও, এই বস্তুগুলো আছে, ওগুলো করতে হবে। নিউমেরিক্যাল অ্যানালিসিস, পিএসসি তে খুবই ছোট, এখানে কি আছে, এররের চ্যাপ্টার আছে, রাউন্ড অফ এরর, ট্রানজিশন এরর, সিগনিফিক্যান্ট ডিজিট কাকে বলে, অ্যাবসলিউট এরর, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর, বিভিন্ন অপারেটর, তাদের মধ্যে রিলেশন, এগুলো খুব ভালো করে করতে হবে। আর এখানে আছে ডিফারেন্স টেবল, নিউটনস ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। এইটুকু পিএসসি তে এইটুকু আছে, এসএলএসটি তে আরো অনেক কিছু আছে। তাই যখন অপারেটর চ্যাপ্টারটা পড়বে, সমস্ত অপারেটর পড়ে নেবে। আমি পড়িয়েছিলাম তোমার এই ডিভাইডেড ডিফারেন্স অপারেটর, তারপরে কনফ্লুয়েন্ট ডিভাইডেড ডিফারেন্স, এগুলো পড়ানো হয়েছিল, ঠিক আছে, সমস্ত কিছু পড়ে নেবে। আর এখানে আছে কি, প্রবাবিলিটি। প্রবাবিলিটির এইখানে যতটুকু লেখা আছে পিএসসি তে, এটা ওই ক্লাস 12 অবধি তোমরা যা পড়ো ওতেই কাজ হয়ে যাবে, ওইটুকুই আছে। মানে ওখানে ওই ডিস্ট্রিবিউশন ফাংশন বা র্যান্ডম ভেরিয়েবল এগুলো কিন্তু নেই, ঠিক আছে। ডাইনামিক্স। স্যার হুম, বলছি প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এটার জন্য কি ওই 11-12 ওই আর টি শর্মার বইটা পড়লেই হবে? হ্যাঁ, ওটা আগে পড়তেই হবে, কারণ এখানে দেখো বেসিক জায়গাগুলো লেখা আছে, ওখান থেকে কোশ্চেন কিন্তু করা হয়, তাই খুব ভালোভাবে আর ডি শর্মাটা পড়ে নেবে। স্যার এটা এসএলএসটির জন্যও তো একই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এসএলএসটি সিলেবাসটাও দেখাবো তো, এই তো একটা পেজ হলো, পুরোটা দেখাবো, তখন বুঝতে পারবে। দেখো প্রথম কথা হচ্ছে, যেই টপিকগুলো এইচএসেও আছে
এবং এসএলএসটি তেও আছে। তোমার কাজ হচ্ছে এইচএস এর বইগুলো আগে দেখা। আমি বারবার আগেও বলেছি, এখনো বলছি, এইচএস এর বই আগে দেখতে হবে, তারপর বিএসসির বই, এই দুটোই দেখতে হবে। মানে ধরো লিমিট, লিমিট এইচএস এও আছে, বিএসসি তেও আছে, তাহলে তোমাকে আগে লিমিটটা এইচএস থেকে পড়তে হবে, তারপর বিএসসি বইটা পড়বে, ঠিক আছে? তাহলে ধরতে পারবে বস্তুগুলো ভালোভাবে। কারণ এইচএস এ একরকম ভাবে লিমিট বোঝানো হয়, ওই অ্যাপ্রোচ গুলো দরকার আছে, তারপর তুমি বিএসসি বইটা পড়বে। আর যাদের এইচএস এর কনসেপ্ট অলরেডি ক্লিয়ার আছে তারা বিএসসি পড়বে, ঠিক আছে? ডাইনামিক্স, ডাইনামিক্স এর মধ্যে কি কি আছে দেখো, মোশন ইন এ স্ট্রেট লাইন, ঠিক আছে? এই জায়গাটার উপর ফোকাস করো। বিভিন্ন নাম এখানে আছে, ঠিক আছে? মোশন আন্ডার ইনভার্স স্কোয়ার ল, মানে এটা হচ্ছে তোমার প্ল্যানেটারি মোশন। মোশন ইন রেজিস্টিং মিডিয়াম, এইটা অনেক বইয়ে এই চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড করা হয়, ঠিক আছে? মোশন ইন এ স্ট্রেট লাইন, কারণ এরই বস্তু। রেজিস্টিং মিডিয়ামে কি হচ্ছে, ওই তোমার ওটা লাইন বরাবরই হচ্ছে, তো ওটা তখন মানে ভার্টিক্যাল হয় মোশনটা। আমরা মোশন ইন এ স্ট্রেট লাইন মানে এরকমটা ভেবে থাকি, কিন্তু এটাও এক ধরনের, এটা ভার্টিক্যাল, এটা হরাইজন্টাল। তো এটাও এর মধ্যেই ঢুকে যায়, অনেক বই দেখবে এই চ্যাপ্টারটা এই স্ট্রেট লাইনের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। ইম্প্যাক্ট মানে হচ্ছে কলিজন, এই এখানে কলিজন অবধি আছে। এই হচ্ছে সিলেবাস, পিএসসি সিলেবাস। বলো পিএসসি সিলেবাসে কোনো ডাউট আছে? কোথাও কোনো ডাউট যে এই চ্যাপ্টারটা মধ্যে কি আছে না আছে? মোটামুটি একটা। না স্যার, ঠিক আছে। এবার সিলেবাস চলে নিয়ে যাচ্ছি, সমস্যা নেই, পড়াশোনা নিয়েই সমস্যা। না সিলেবাসটা আগে ক্লিয়ার করতে হবে তো, কার মধ্যে কি আছে না আছে তোমরা গুলিয়ে ফেলো না, কতটা পড়তে হবে এটা আগে ক্লিয়ার করতে হবে, কতটা পড়তে হবে, কি পড়তে হবে, এটা আগে ক্লিয়ার থাকা জরুরি। র্যান্ডম পড়লে তো হবে না, তাই না? অনেকেই দেখছি যে বই খাতা নিয়ে বসে যাচ্ছে, যা ইচ্ছা পড়ছে, ওরকম করলে হবে না। একদম প্রপার সিলেবাস ধরে পড়তে হবে। এই দেখো, এটা হচ্ছে এসএলএসটি 2016 সিলেবাস 9-10, এটাই মাদ্রাসাতে দেওয়া হয়েছিল, একই সিলেবাস। এই হেডলাইনটা চেঞ্জ করে দিয়েছে, এইটুকু জায়গা কেবল চেঞ্জ করেছে, আর কিছু চেঞ্জ করেনি। বাকি এখানে যা ছিল কপি পেস্ট করে দিয়েছে। যা ভুল আছে এখানে, হয়তো কোনো জায়গায় মানে স্পেলিং মিস্টেক আছে, ওখানেও তাই, একই স্পেলিং মিস্টেক আছে, কেবল এইটুকু চেঞ্জ করেছে। এইখানে এটা মুছে দিয়ে লিখেছে উপরে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন, এরকম করে লিখেছে, ব্যাস। তাহলে এখানে দেখো 9-10 এর সিলেবাস এটা, ঠিক আছে? এই সিলেবাসটা হচ্ছে এসএলএসটি 9-10 2016। দেখো প্রথমে আছে, তোমরা যখন পড়বে কিভাবে পড়বে, হুম, একটা একটা করে টপিক ধরো, ইচ্ছা মতো করতে গেলে হবে না। প্রথমে ক্লাসিক্যাল অ্যালজেব্রা যেভাবে এখানে রয়েছে সেভাবেই পড়ো। প্রথমে ধরবে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ঠিক আছে? প্রথমে কি পড়বে, কোন চ্যাপ্টারটা, কমপ্লেক্স নাম্বার। দেখো এখানে কমপ্লেক্স নাম্বার আছে, কমপ্লেক্স নাম্বারের ভেতর এই সমস্ত বস্তুগুলো আছে, এগুলো তোমরা দেখবে। আমি চ্যাপ্টারের নামগুলো ফোকাস করছি। তারপর দ্বিতীয় কি চ্যাপ্টার আছে 9-10-এ, থিওরি অফ ইকুয়েশন, ঠিক আছে? এইটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার এইখান থেকে আরম্ভ হয়ে একদম এখান অব্দি আছে। দেখো এর মধ্যে এত কিছু আছে, তাহলে একটা একটা করে চ্যাপ্টার পড়বে এবং ওই চ্যাপ্টার রিলেটেড কোশ্চেন আনসার প্র্যাকটিস করবে, ঠিক আছে? কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, তারপর কি আছে 3 নাম্বার, এটাই তোমার এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমরা এটাই লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে পড়ি। যাই হোক, ডিটারমিনেন্টের গল্প এখানে বলেছে, ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্টের বিভিন্ন রকম টপিক এখানে রয়েছে, এগুলো তোমরা দেখবে। এটা প্রথম পাতা হলো। হ্যাঁ, তারপর আছে কি ম্যাট্রিক্স। এ দেখো ডিটারমিনেন্ট হলো, ম্যাট্রিক্স হলো। তাহলে ক্লাসিক্যাল অ্যালজেব্রা এরা যেভাবে দিয়েছে তার মধ্যে কোন কোন টপিক হলো, কোন কোন চ্যাপ্টার, কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন, ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর মধ্যে দেখো তোমার এই যে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, এটাও কিন্তু আছে। এটার উপর অনেকটা গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক। এর উপরে আমি কত কিছু পড়িয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তোমাদের মানে একটা খাতার অনেকটা এই টপিকের উপরেই চলে যাবে, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, তাই তো? এটা আমি অনেক কিছু পড়িয়েছি। তারপর দ্বিতীয় কোন টপিক পড়বে, মডার্ন অ্যালজেব্রা।
যার মধ্যে আছে প্রথমে কি বেসিক কনসেপ্ট, যার মধ্যে সেট থিওরি, যেগুলো তোমরা ক্লাস 11 বা 12 পড়েছো, ওই সেট থিওরি। সেট কাকে বলে, সাবসেট কাকে বলে, ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, ডি মর্গানস ল, আরো যা যা আছে, ঠিক আছে, কার্টেসিয়ান প্রোডাক্ট, 1-1 ম্যাপিং, 1-2 ম্যাপিং, সমস্ত কিছু পড়ে নেবে। সেট, রিলেশন, ম্যাপিং পুরোটা পড়বে এখানে। তারপর দ্বিতীয় কি পড়বে, গ্রুপ থিওরি। গ্রুপ থিওরি একদম প্রথম থেকে, গ্রুপের ডেফিনেশন, এক্সাম্পল, তারপর সাবগ্রুপ কাকে বলে, সমস্ত কিছু পড়ে নেবে এখানে। এখানে 9-10 সাবগ্রুপ অবধি আছে, ঠিক আছে, আর কিছু নেই। গ্রুপ এবং সাবগ্রুপ, আর ওই সাইক্লিক গ্রুপটাও পড়বে, ঠিক আছে, গ্রুপ, সাবগ্রুপ, সাইক্লিক গ্রুপ, এতটুকু পড়লেই 9-10টা কভার হয়ে যাবে। তারপর আছে রিং, ফিল্ড, সাবরিং, সাবফিল্ড, এতটা পড়বে। তারপর আছে কি 9-10 ভেক্টর স্পেস, ভেক্টর স্পেসের এক্সাম্পল আছে, তারপর লিনিয়ার ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, সাবস্পেস, বেসিস, এগুলো আছে। তারপর আছে কি রিয়েল কোয়াড্রেটিক ফর্ম। এই জায়গাটা থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকে, মানে এখান থেকে কোশ্চেন থাকলে কি রকম কোশ্চেন দেবে, একটা রিয়েল কোয়াড্রেটিক ফর্ম যখন থাকে, একটা রিয়েল কোয়াড্রেটিক ফর্মের সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ম্যাট্রিক্স তৈরি হয় না, ওই ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কেমন হয় বলতো, ওটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, তাই তো। রিয়েল কোয়াড্রেটিক ফর্ম পড়েছিলে ভেক্টর স্পেসে, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার, এভাবে ছিল না একটা কোয়াড্রেটিক ফর্ম, ওইটা ওইটা তোমার ম্যাট্রিক্স আকারে লেখা যায়, দিয়ে তোমাকে বলবে ওই ম্যাট্রিক্সের মানে কি হবে, পজিটিভ ডেফিনাইট হবে নাকি নেগেটিভ ডেফিনাইট হবে, এগুলো জানতে চাইবে, ঠিক আছে, এগুলো পড়তে হবে এখানে। আর 9-10 আর কি আছে তোমার, আছে এখানে দেখো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, মানে ওই ক্যালি হ্যামিল্টন থিওরেম আছে, আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এগুলো পড়তে হবে। এই হচ্ছে তোমার মডার্ন অ্যালজেব্রা, যার মধ্যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটাও দিয়েছে এরা, আর লিনিয়ার অ্যালজেব্রাটা আলাদা করে লিখেনি, এখানে ঢুকিয়ে দিয়েছে। বোঝা গেল? কোনো ডাউট থাকলে বলো, এতটা অবধি। ঠিক আছে, তারপর দেখো জিওমেট্রি। জিওমেট্রির মধ্যে কি আছে, প্রথমে 2D পড়বে, 2D জিওমেট্রি। প্রথমে আছে ওই যে প্রথম চ্যাপ্টারটা ট্রান্সলেশন, রোটেশন, এখান থেকে যা যা অঙ্ক হয় আমি করিয়ে দিয়েছি, করতে হবে। দ্বিতীয় কি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এই যে তোমার একটা ইকুয়েশন দিয়ে দেবে, এটা কি রিপ্রেজেন্ট করে, সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, ঠিক আছে, বিভিন্ন ধরনের কনসেপ্ট আছে এখানে, সেন্ট্রাল কনিক, নন সেন্ট্রাল কনিক, অনেক কিছু আছে, পড়তে হবে এই চ্যাপ্টারটা। তাহলে প্রথমে এই চ্যাপ্টারটা, ট্রান্সলেশন চ্যাপ্টারটা, তারপর জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, তারপর আছে পেয়ার অফ স্ট্রেট লাইন, ঠিক আছে, এটা। তারপর হচ্ছে কি ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্ট ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট, ঠিক আছে। ওই পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়, একটা বহিস্থ বিন্দু থেকে একটা কনিকে যে দুটো ট্যানজেন্ট আঁকা যায়, পেয়ার পেয়ার হচ্ছে তাদের কম্বাইন্ড ইকুয়েশনটা কি হয় বলতো, s1 ইকুয়াল টু টি স্কোয়ার, এই যে কনসেপ্টটা, এটা এখানে লাগবে। তারপর কর্ড অফ কন্ট্যাক্ট আছে, পোল অ্যান্ড পোলার, এটা পড়তে হবে। হ্যাঁ, পোল বের করতে দিল হয়তো পরীক্ষায়, কোনো একটা কিছু বলে দিল এর পোল বের করো, করতে মানে ওটা করতে পারবে, পোল পোলার, তাই তো করিয়েছিলাম। একটা বিন্দু কখন পোল হয় তার পোলার বের করতে পারি আমরা। এই হচ্ছে তোমার 2D তে আছে। তারপর পোল পোলারের পর কি আছে, পোলার ইকুয়েশন আছে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটাও পড়তে হবে। আর একটা কথা, সমস্ত থিওরি কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, থিওরি পড়তে হবে এবং এক্সাম্পল এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, কারণ পরীক্ষায় কিন্তু থিওরি থেকে অনেক সময় কোশ্চেন দিচ্ছে এবং অনেকটা করেই থাকে। তাই থিওরি পড়বো না কেবল অঙ্ক করে চলে যাব তা কিন্তু হবে না, ঠিক আছে।
থিওরিটিক্যাল কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে ভালোভাবে। তাই সমস্ত ফর্মুলা প্রপার্টি খাতায় লিখে রাখতে হবে। এটা হলো, এটা হচ্ছে পোলার ইকুয়েশন। 2D জিওমেট্রি হয়ে গেল। বলো ঠিক আছে? তো কিছু হ্যাঁ বলছে স্যার না? ঠিক আছে। তারপর 3D জিওমেট্রি পড়বে। প্রথমে ওই চ্যাপ্টারটা, ওই যে বেসিক জায়গাটা, হ্যাঁ, 3D প্রথম চ্যাপ্টার যেটা আমি বলি, ডিরেকশন কোসাইন, ডিরেকশন রেশিও, এই চ্যাপ্টারগুলো। প্রজেকশন, একটা লাইন সেগমেন্টের উপর আর একটা লাইন সেগমেন্টের প্রজেকশন পরীক্ষায় দেবে বের করতে। অ্যাঙ্গেল বিটুইন, ঠিক আছে, দেওয়া আছে, দেখো কি কি কনসেপ্ট আছে এখানে ভেতরে বলা আছে। প্লেন, প্লেন পড়বে, প্লেনের সমস্ত কিছু এখানে আছে, কি কি পড়তে হবে ডিটেলসে পড়তে হবে। তারপর আছে স্ট্রেট লাইন। তাহলে 3D তে এই তিনটে চ্যাপ্টার, 3D তে প্রথম চ্যাপ্টার বা যেটা তোমার 3D তে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা, তারপর প্লেন, স্ট্রেট লাইন, এই হচ্ছে তোমার জিওমেট্রি হয়ে গেল। তারপর কি, এটা ডিফারেন্ট ক্যালকুলাস নয়, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ঠিক আছে। এর মধ্যে কি কি আছে দেখো, প্রথম চ্যাপ্টার, যার মধ্যে তোমার ওই রিয়েল নাম্বার সিস্টেম, এই চ্যাপ্টারের নাম আমি বলি, এটা আমি নাম দিই রিয়েল নাম্বার সিস্টেম, প্রথম চ্যাপ্টার, যার মধ্যে তোমার ওই রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, ঠিক আছে, এইগুলো আছে, সুপ্রিমাম, ইনফিমাম, এগুলো একটু পড়বে এখানে, এটুকু পড়লেই হবে। তারপর দ্বিতীয় চ্যাপ্টার কি আছে, সিকোয়েন্স, সিকোয়েন্স পড়তে হবে, এটা অনেক বড় একটা চ্যাপ্টার। তারপর সিরিজ, সিরিজের মধ্যে দুটো সিরিজ হয়, একটা হচ্ছে তোমার মানে পজিটিভ টার্মের সিরিজ হয়, যেখানে সমস্ত টার্ম পজিটিভ, আর একটা কি হয়, অল্টারনেটিং সিরিজ, ঠিক আছে। অল্টারনেটিং সিরিজের যখন আমরা কনভার্জেন্স চেক করি, তখন একটা টেস্ট দরকার পড়ে, কি নাম বলো তো? অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে কোন টেস্ট দিয়ে যাচাই করি সিরিজটা কনভার্জ করবে কি ডাইভার্জ করবে, বলো? লেবনিজ টেস্ট। হ্যাঁ, এই নামগুলো মনে রাখতে পারলেই হবে, প্রথমে নামগুলো মনে রাখো যে কি কি আছে। আর যখন এমনি সিরিজ চেক করি, তখন আমাদের কি কি দরকার পড়ে, কোন কোন টেস্ট ব্যবহার করি, কচি রুট টেস্ট, ডিএলএমবার্ট রেশিও টেস্ট, আরো অনেক আছে তোমার, গস টেস্ট রিজন হয়, টেস্ট করি, লগারিদমিক টেস্ট হয়, হ্যাঁ হ্যাঁ, অনেক জেনারেল র্যাবিস জেনারেল টেস্ট হয়, ফর্ম অফ রুট টেস্ট হয়, হ্যাঁ 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 হ্যাঁ, তারপরে ওগুলো কচি পড়বে। কন্ডেনসেশন টেস্ট হয়। কচি ইন্টিগ্রাল টেস্টও হয়, অনেক কিছু আছে, কিন্তু আমাদের সিলেবাসে অত কিছু নেই। ম্যাক্সিমাম ওই র্যাবিস টেস্ট অবধি করবে, ঠিক আছে, গস টেস্ট, র্যাবিস টেস্ট, এগুলো একটু করে দেখবে, তাহলেই হবে। স্যার স্যার হ্যাঁ, ওই ওই তখন যেটা জিজ্ঞাসা করেছিলাম এখন একটু বলবেন ওইটা, মানে যে কোনো হারমোনিক সিরিজ কি অলওয়েজ ডাইভারজেন্ট হবে, যে কোনো রকমের হারমোনিক সিরিজ, হারমোনিক সিরিজ? এবার হারমোনিক সিরিজ তুমি কাকে বলছো, কাকে বলে, তুমি কোনটাকে হারমোনিক বলছো? হারমোনিক সিরিজ মানে বেসিক্যালি আমরা ধরুন, এটাকে বলি। হ্যাঁ, টার্মগুলো যদি এপিতে থাকে তার রেসিপ্রোকালগুলো নিয়ে যে সেট হারমোনিক সিরিজ হয়। হ্যাঁ, তাহলে দেখো তোমার এরকম টার্ম গুলো এপিতে থাকে, এন গুলো এপিতে থাকে, এন স্কোয়ার করলে কি হ্যাঁ এপিতে মানে থাকবে? ধরুন, হ্যাঁ, এইখানটা এগুলো, যদি এমন একটা থাকে যে 1+1/4 +1/7 +1/10 প্লাস ডট ডট ডট, এটাও তো একটা হারমোনিক সিরিজ হচ্ছে। না না, ওটা অলওয়েজ হবে না ওইভাবে, মানে অ্যাকচুয়ালি আমি একটা বই দেখেছিলাম এটাকে হারমোনিক সিরিজ নাম দিচ্ছে, ঠিক আছে, কারণ এটা এইচপি তে আছে, এই এলিমেন্ট গুলো এইচপি তে আছে, তাই হারমোনিক সিরিজ বলছে। এইটা তোমার ইয়ে হয় 1/n, এটা কি হয়, ডাইভারজেন্ট হয়তো, আরো অন্যান্য থাকতে হ্যাঁ, পারে। হ্যাঁ, তো ওই তাহলে হারমোনিক আমি যেটা সিরিজের বললাম ওইটা নামটা, হবে না। না না না, অ্যাকচুয়ালি নামটা তুমি কোন সেন্সে ব্যবহার করছো ওটার উপর নির্ভর করছে। আমি কাকে হারমোনিক সিরিজ বলছি ওটাও একটা ম্যাটার করে, তাই পরীক্ষায় ওইভাবে দেবে না তোমাকে যে হারমোনিক সিরিজ কি হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওরকম কোনো সিরিজ অ্যাকচুয়ালি হয় না, স্যার আমরা তাহলে একটা স্পেশাল, হারমোনিক হারমোনিক সিরিজের ডেফিনেশন এপি থেকে বলতে পারি আমরা, না আমরা? না না, এই এই সিরিজটাকে হারমোনিক বলা হয়েছিল, আমি একটা নোটে তোমাদের লিখিয়েছিলাম এই সিরিজটাকে আমরা হারমোনিক বলতে পারি, কারণ এখানে ওই এইচপি তে আছে টার্ম গুলো, মানে উল্টে দিলে এপি তে আছে মানে এইচপি তে আছে, হ্যাঁ, ওই হ্যাঁ জন্য তাহলে নামটা দেওয়া হয়েছে।
এইখানটাতে তো কোনো এন বাদ দেওয়া যাবে না, মানে 1 থেকে শুরু করে 2 3 4 5 6 মাঝখানে কোনো টার্ম তো মিসিং নেই এখানে। মিসিং এর জন্য কিছু হয় না, একটা সিরিজ যদি কনভার্জ বা ডাইভার্জ করে না, ঠিক আছে, তখন ওই একটা বা দুটো টার্ম যদি আমি কাটছাট করি তাতে কিছু প্রবলেম হবে না। হ্যাঁ, না ওটা বলছি না, মানে বলছি যে যদি এপিতে থাকলে তার রেসিপ্রোকাল গুলো হারমোনিক সিরিজ আমি বলি, তাহলে আমি যে হ্যাঁ, সিরিজটা বললাম মানে 1 4 7 10 এরাও তো এপিতে থাকছে, তাহলে ওর হ্যাঁ, রেসিপ্রোকাল গুলো তাহলে হারমোনিক সিরিজ হবে না? হ্যাঁ, 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 হবে তো, হবে তো। আরে এইটা তো, হ্যাঁ বুঝে গেছি, এইটা তো এরই একটা পার্ট না, এটা তো এরই একটা পার্ট। দেখো, মানে উল্টে দিলে এটা 1 প্লাস 1 এর 2 প্লাস এরকম করে করে চলছে, আর তুমি এখানে একটা জায়গা তুলে নিয়েছো, 1 প্লাস 1 এর 4 প্লাস 1 এর 7 এভাবে চলছে তোমারটা। হ্যাঁ, ওটাও তোমার মানে কম্পারিজন টেস্ট থেকে ওটাও তোমার ডাইভারজেন্টই হয়ে যাবে তো, ঠিক আছে, কম্পারিজন টেস্ট তো স্যার তুমি এই করতে পারবে। এইখানটাতে ইউএন হবে 1/3n মাইনাস 1 খুব সম্ভবত, নাকি 3n না না, মাইনাস টু? 1 বাই 3n মাইনাস টু। হচ্ছে প্রথমটা কি হচ্ছে, এটা তুমি লিখো না, ওই টার্মটা লিখো, 3n-2 হচ্ছে, হ্যাঁ 3n-2 হবে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তাহলে এইটাকে ডাইভারজেন্ট দেখাতে গেলে কম্প্যারিজন টেস্ট কি নেব? 1/n? vnটা 1/n, 1/n নেবে। আমি কি বলেছিলাম, হাইয়েস্ট কত নেওয়া যাচ্ছে, উপর থেকে হ্যাঁ, হাইয়েস্ট এক হাইয়েস্ট নিতে ওয়ান পারছি, বাই নিচের এন। থেকে হাইয়েস্ট n। হ্যাঁ ব্যাস, এটা করে দেবে। হ্যাঁ, এবার এইটা হচ্ছে আপনার জেনারেল কম্প্যারিজন টেস্ট, এটা প্রথম সেটা লাগাবো। না না, লাগালে এটা এটা লিমিট কিভাবে হবে? ফর্মটা, লিমিট ফর্ম, এটা লিমিট ফর্ম, আচ্ছা আচ্ছা, একটা লিমিট কম্পারিজন ফর্মটা টেস্ট লাগাবো, লিমিট। আচ্ছা। হ্যাঁ, যখন লিমিট ফর্ম করি আচ্ছা তখনই আচ্ছা, আমরা এই ঠিক আছে vn টা ঠিক আছে। কনসিডার করি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। ওটা যদি নন জিরো ফাইনাইট হয়, এই যেটা এল হচ্ছে, এটা নন জিরো ফাইনাইট হলে তখন ইউএন এবং ভিএন একসঙ্গে ডাইভার্জ বা কনভার্জ করে, এই কনসেপ্টটা ছিল। আর যদি এল এর মানটা জিরো হয় বা ইনফিনিটি হয় তখন একটা আলাদা কেস ছিল, ওটা আমি বলে দিয়েছিলাম, এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু ওটা একটা কেস হয়, ঠিক আছে, ওটা মনে রাখবে, পড়বে ওটা। এই বস্তুগুলো এখানে আছে। তারপর মানে অ্যানালিসিস জায়গার মধ্যে খুব ডিপে যাওয়ার দরকার নেই, বেসিক বেসিক কনসেপ্ট গুলো ধরবে আর এমসিকিউ প্র্যাকটিস করবে, ঠিক আছে, নাহলে মাথা খারাপ হয়ে যাবে, অত মাথা খারাপ করার দরকার নেই। অ্যানালিসিস এমনি একটা কঠিন বস্তু। হ্যাঁ দেখো, কারণ তোমার আরো অনেক টপিক আছে তো। এরপর কি আছে এখানে, লিমিট, লিমিট অফ এ ফাংশন আছে, লিমিট পড়বে, কন্টিনিউইটি পড়বে, কন্টিনিউইটির বিভিন্ন রকম প্রপার্টি আছে ওগুলো পড়বে, তারপর ডেরিভেটিভ আছে, ঠিক আছে, এই যে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন এগুলো পড়তে হবে। কন্টিনিউইটি ডিফারেন্সিয়েবিলিটির মধ্যে কি রিলেশন আছে, ওই কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে, কিন্তু ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হবেই, তাই তো, এগুলো ছিল। তারপর আছে তোমার কি, সাকসেসিভ ডেরিভেটিভ, লেবনিজ থিওরেম, এগুলো আছে, রোলস থিওরেম আছে, মিন ভ্যালু থিওরেম, হ্যাঁ এটা কি দিয়েছে, লাগরাঞ্জ মিন ভ্যালু থিওরেম, এল হসপিটাল রুল আছে, মানে ইনডিটারমিনেট ফর্ম, ঠিক আছে, ম্যাক্সিমা মিনিমা ফর সিঙ্গেল ভেরিয়েবল, এগুলো পড়তে হবে, এই কনসেপ্ট গুলো। তারপর মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, এটা খুব ভালো করে পড়বে, ফাংশন অফ সেভারেল ভেরিয়েবলস, এর মধ্যে যা যা বস্তু আছে এখানে লেখা আছে পড়বে। ফাংশন অফ সেভারেল ভেরিয়েবলস এর ক্ষেত্রেও তোমার ম্যাক্সিমা এন্ড মিনিমা হয়, এটা টু ভেরিয়েবলের ক্ষেত্রে, এটা সিঙ্গেল ভেরিয়েবল। টু ভেরিয়েবলের ক্ষেত্রে আমি পড়িয়ে দিয়েছিলাম, দেখবে ওই তখন ওই এই এফ এক্স এক্স, এফ এক্স ওয়াই আর এফ ওয়াই ওয়াই, এদের মধ্যে একটা রিলেশন ধরতে হয়, ঠিক আছে, বোঝা গেল, এগুলো পড়তে হবে এখান থেকে। তারপর এখানে তো আছে তোমার অয়লার্স থিওরেম আছে, তারপরে ইয়ে আছে, চেন রুল আছে, এটা চেয়ার লিখেছে, চেন হবে, এটা চেন, এরকম আছে। তারপর দেখো, অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, যার মধ্যে আছে ট্যানজেন্ট, নরমাল, এনভেলপ। এনভেলপের ক্ষেত্রে প্রবলেম বলেছে, কিন্তু থিওরিটাও পড়বে, তার মধ্যে যা যা হয়, ট্যানজেন্ট নরমালের মধ্যে যা যা আছে সমস্ত পড়বে, সাব ট্যানজেন্ট, সাব নরমাল, আরো যা যা আছে, পেডাল ইকুয়েশন, সমস্ত কিছু পড়বে, বোঝা গেল, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস 9 10 এই সমস্ত বস্তু আছে। এরপর চলে যাও ইন্টিগ্রাল ক্যালকুলাস,
এটা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারি বই থেকে দেখবে বিভিন্ন টাইপের ইন্টিগ্রেশন, এগুলো করতে পারো, সলভ করতে পারো। তারপর ডেফিনাইট ইন্টিগ্রাল প্র্যাকটিস করবে হায়ার সেকেন্ডারির বই থেকে, এটাও হায়ার সেকেন্ডারি। ওই কনসেপ্টটা মনে আছে, ইন্টিগ্রেশন অ্যাজ দ্য লিমিট অফ সাম। ওই কোন একটা ইন্টিগ্রেশন যদি দেয় a থেকে b fx dx, এটা কি হয়, ওই ছিল না লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n r ইকুয়াল টু 0 থেকে n-1, বা আমরা 1 থেকে n অবধিও নিতে পারি, f অফ a প্লাস rh, যেখানে nh হচ্ছে কত, b মাইনাস a। করো না এই অঙ্কগুলো, লিমিট ফর্মে যদি থাকে ইন্টিগ্রেশনে নিয়ে চলে যাও, হ্যাঁ হ্যাঁ ওইগুলো এইচএস এর বইয়ে পেয়ে যাবে। তারপর 4 নাম্বারটা গ্র্যাজুয়েশন বা বিএসসি, রিডাকশন ফর্মুলা আমি পড়িয়েছিলাম, এগুলো পড়বে। তারপর হচ্ছে 5 নাম্বার মাল্টিপল ইন্টিগ্রাল, তার মধ্যে কেবল এইটুকু বলা আছে এখানে, ডাবল ইন্টিগ্রাল, এইটুকুই পড়বে। ট্রিপলটা করার দরকার নেই, ট্রিপলটা কি করে সলভ করতে হয় একটা এক্সাম্পল দেখে রাখবে, ট্রিপল ইন্টিগ্রাল কি করে সলভ করতে হয়। হ্যাঁ, কিন্তু ডাবল ইন্টিগ্রালটা খুব ভালো করে করবে, এটার উপর ফোকাস করবে, যেহেতু মেনশন করে দিয়েছে। 6 নাম্বার দেখো রেকটিফিকেশন, দেখছো ওটা তোমার পিএসসি তেও ছিল, মানে লেন্থ, এটা হচ্ছে লেন্থ। কোয়াড্রেচার, কোয়াড্রেচার মানে কি বলতো, কোয়াড্রেচার এটা হচ্ছে তোমার এরিয়া, এটা হচ্ছে লেন্থ হলো, এটা হচ্ছে এরিয়া। ভলিউম অ্যান্ড সারফেস অফ রেভলিউশন, মানে ওই যে ঘোরানো হচ্ছে একটা সার্কেলকে, যদি ঘোরাই একটা অ্যাক্সিসের রেসপেক্টে, তখন কি তৈরি হবে, একটা সার্কেলকে যদি আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাই কি হবে বলতো, সার্কেলকে এক্স অ্যাক্সিসের স্ফেয়ার, রেসপেক্টে ঘোরালে, স্ফেয়ার হবে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, তখন তো একটা সলিড তৈরি হচ্ছে, ঘন বস্তু তৈরি হচ্ছে না। তো এরকম বিভিন্ন ধরনের সারফেস যখন তোমার তৈরি হবে বা ভলিউম তৈরি হবে, ওগুলো বের করতে বলবে। বললো হয়তো যে একটা অ্যাস্ট্রয়েডকে আমরা যদি ঘোরাই, যেটা তৈরি হবে তার ভলিউম বলো বা সারফেস এরিয়া বলো, এর জন্য ফর্মুলা আছে বিভিন্ন ধরনের, এগুলো আমার পড়ানো আছে, এগুলো দেখতে হবে। ঠিক আছে, তাহলে ভলিউম অ্যান্ড সারফেস এটা কিন্তু তোমার পিএসসি তে নেই, কিন্তু এসএলএসটি তে আছে। তাই ইন্টিগ্রাল ক্যালকুলাস যখন পড়বে, কোন সিলেবাসটা পড়বে, এসএলএসটি টা পড়বে, কারণ এটা করলে পিএসসি টা কভার হয়ে যাবে। অ্যাকচুয়ালি পিএসসি সিলেবাসটা হচ্ছে সাবসেট অফ এসএলএসটি সিলেবাস, সাবসেট নিয়ে ভাবতে হবে। ওখানে কেবল ওই পিটা গামা আর ওই বুলিয়ান অ্যালজেব্রা ওটা অতিরিক্ত আছে, বাকি সমস্ত এখানে আছে। ইন্টিগ্রাল ক্যালকুলাস আবার লিখেছে, বলো তো এটা ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই টপিকগুলো এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এই টপিকটার নাম কি? ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ, এবার এখানে লেখা নেই বলে অনেকে বলে যে স্যার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদের সিলেবাসে নেই। অর্ডার ডিগ্রি কি ইন্টিগ্রাল ক্যালকুলাসে হয়? হয় না। অর্ডার ডিগ্রি দেখো এখানে বলে দিয়েছে, ওডিই, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, কেবল এইটুকু আছে, পিডিটা নেই, কিন্তু পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করার দরকার নেই, যেহেতু এখানে লেখা নেই, করার দরকারই নেই। অর্ডার ডিগ্রি, সলিউশন, বিভিন্ন ধরনের সেপারেশন অফ ভেরিয়েবলস, হোমোজিনিয়াস, হোমোজিনিয়াসে কি করতে হয়, কি পুট করতে হয় বলতো? y equal to vx by x equal to vy। হ্যাঁ, এগুলো পুট করতে হয়, এগুলো জেনে রাখবে। তারপর অয়লার্স বার্নৌলি ইকুয়েশন, অয়লার্স আলাদা করে কিছু হয় না, অয়লার্স তোমার ওইখানটা বলতে চাইছে, এখানে আমি কিন্তু এরকম কোনো নাম দেখিনি। বার্নৌলিটা করবে। তারপর ক্লেরটস ফর্ম আছে। আচ্ছা, তারপর এখানে কি আছে, ওই সিএফপিআই আর অয়লার হোমোজিনিয়াস ইকুয়েশন, মানে ওই যা আমি পড়িয়েছি ওইগুলোই আছে। তারপর পড়বে কি ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টরের মধ্যে দেখো কি কি আছে, এটা মোটামুটি হায়ার সেকেন্ডারি কনসেপ্টই আছে, হায়ার সেকেন্ডারি বই পড়বে। ভেক্টর কাকে বলে, স্কেলার কাকে বলে, ভেক্টরের বিভিন্ন প্রপার্টি, কোলিনিয়ার, কোপ্লেনার, স্কেলার প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট অফ 2 and 3, 3 ভেক্টর বলেছে দেখো,
3 ভেক্টর হলে তখন তোমার ওই হয় না a ডট b ক্রস c, যেটা বলি বক্স অফ এবিসি, বা a ক্রস b ক্রস c। আর 2 ভেক্টর হলে তোমার ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট এগুলো। আর সিম্পল অ্যাপ্লিকেশন টু প্রবলেম অফ জিওমেট্রি, ভেক্টরের তোমার জিওমেট্রিতে অ্যাপ্লিকেশন বা মেকানিক্সে অ্যাপ্লিকেশন যেগুলো হয়, ওয়ার্ক ডান হতে পারে, টর্ক হতে পারে, ঠিক আছে, ভেক্টর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এরকম যেগুলো হয়, এগুলো আছে ভেক্টর অ্যালজেব্রা। তারপর হচ্ছে কি পড়বে ডায়নামিক্স। ডায়নামিক্স এর মধ্যে দেখো প্রথম চ্যাপ্টারটা ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ঠিক আছে। আচ্ছা, এখানে কি দিয়েছে, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন ইন কার্টেসিয়ান এন্ড পোলার, মানে ওই যে রেডিয়াল, এটা ওই চ্যাপ্টারটা, রেডিয়াল ভেলোসিটি ক্রস রেডিয়াল ভেলোসিটি, রেডিয়াল অ্যাক্সিলারেশন ক্রস রেডিয়াল অ্যাক্সিলারেশন, এগুলো ট্যানজেনশিয়াল এন্ড নরমাল অ্যাক্সিলারেশন, এগুলো আছে। এটা মোশন ইন এ প্লেনটা বলেছে প্রথমে। তারপর কনসেপ্ট অফ ফোর্স, নিউটন ল অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, তারপর ইম্পালসিভ ফোর্স, এগুলো দেখতে হবে। এসএইচএম দেখো বলেছে, এসএইচএম। তারপর ওই ফোর্স অসিলেশন, ড্যাম্পড অসিলেশন, ইলাস্টিক স্ট্রিং। ইলাস্টিক স্ট্রিং হলেই তোমার একটা ল পাওয়া যায়, কি নাম বলো তো? তখন একটা ল ব্যবহার করি আমরা এই কনসেপ্ট গুলো সলভ করার জন্য। হুকস ল। হ্যাঁ, হুকস ল, ওইটা। তারপরে কনজারভেটিভ ফোর্স কাকে বলে, এই বৈশিষ্ট্যটা মনে রাখতে হবে, এর একটা বৈশিষ্ট্য হয়। এর ক্ষেত্রে তোমার কি হয় বলতো, মানে ওয়ার্ক ডানটা কার উপর নির্ভর করে, ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপর। কোন পাথে হচ্ছে ওটা আমরা এখানে ধরি না, মানে ওটা আমাদের ম্যাটার করে না কোন পাথে হচ্ছে। এখান থেকে ওই কোশ্চেনটা কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকে যে কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে কি হয়, ওয়ার্ক ডানটা কেবলমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল পজিশনের উপর নির্ভর করে, নট অন দ্য পাথ ফলোড বাই দ্য পার্টিকেল, এরকম একটা কথা লেখা থাকে। মোশন ইন 2 ডাইমেনশন, 2 বানানটা ভুল লিখেছে, প্রজেক্টাইল মোশন দিয়েছে দেখো, ঠিক আছে, ইন ভ্যাকাম, এবং কি বলেছে ইন এ মিডিয়াম উইথ রেজিস্ট্যান্স। আমি দুটোই পড়িয়েছিলাম, ভ্যাকামে কি হয় আর যখন রেজিস্ট্যান্স থাকে তখন কি হয়। ভ্যাকামে হলে প্রজেক্টাইলের পাথটা কি হয়, ভ্যাকামে হলে প্রজেক্টাইলের পাথটা কেমন দেখতে হয় বলো? প্যারাবোলা। প্যারাবোলা হয়। আর যখন তোমার রেজিস্ট্যান্স থাকে তখন কিন্তু প্যারাবোলা হয় না, তখন আর ওই পথে হয় না, অন্য একটা, মানে ওটার নামটা আর আমাদের দরকার পড়ে না, এই ব্যাপার। আচ্ছা, এখানে আর কি দিয়েছে, সেন্ট্রাল অরবিট, মানে যা যা পড়িয়েছি ডাইনামিক্সে পড়বে, এখানে হয়তো অনেক চ্যাপ্টার বলা নেই কিন্তু পড়তে হবে। তারপর হচ্ছে কি তোমার এলপিপি, এলপিপি পড়বে, দেখছো কত টপিক আছে। এলপিপি তে কি আছে, তোমার ওই প্রথম চ্যাপ্টারটা এলপিপি তৈরি করা, মানে একটা কিছু বলা থাকলো, ওয়ার্ড প্রবলেম বলা থাকলো, ওখান থেকে এলপিপি তৈরি করতে হতে পারে। হ্যাঁ, তারপর তোমার অ্যাকচুয়ালি এইখানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জায়গা কোনগুলো, ওই কনভেক্স সেটের চ্যাপ্টারটা, সমস্ত কিছু হাইপার প্লেন, এক্সট্রিম পয়েন্ট, এগুলো, ঠিক আছে, কনভেক্স পলিহেড্রন, এই জায়গাটা ইম্পর্টেন্ট, বেসিক সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন, ঠিক আছে। তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ এলপিপি, সিমপ্লেক্সের বিভিন্ন থিওরেম, ডুয়ালিটি কনসেপ্ট, তারপরে ডুয়ালিটি হলো ট্রান্সপোর্টেশন অ্যাসাইনমেন্ট, এগুলো এলপিপি পড়তে হবে ভালোভাবে। এলপিপি থেকে এমসিকিউ পড়তে হবে, থিওরি পড়তে হবে। নিউমেরিক্যাল কি কি আছে, প্রথম চ্যাপ্টারটা এররের চ্যাপ্টার আছে, অপারেটর, ইন্টারপোলেশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, যার মধ্যে ট্রাপিজয়েডাল, সিমসন, খুব ভালোভাবে ডিটেলসে পড়বে যা যা আছে, ট্রাপিজয়েডালের ফর্মুলা, ওয়ার্কিং ফর্মুলা, এরর কত হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে আরেকটা নাম আছে, ওটার কি নাম হচ্ছে ডিগ্রি অফ প্রিসিশন, ঠিক আছে, এটা পড়তে হবে। আর তারপর এখানে কি আছে, এই যে ওই এনআর মেথড, বাইসেকশন মেথড, লোকেশন অফ রুট, ট্যাবুলার মেথড, এই বস্তুগুলো পড়তে হবে, এদের যা যা বৈশিষ্ট্য আছে। এই হচ্ছে তোমার নিউমেরিক্যাল মেথডস। তারপর হচ্ছে কি প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে তোমার যতটুকু জায়গা বলা আছে পুরোটা হায়ার সেকেন্ডারি বইয়ে পেয়ে যাবে, মানে বিএসসির বই থেকে তেমন কিছু এখানে দেয়নি, ঠিক আছে।
হায়ার সেকেন্ডারির বই পেয়ে যাবে, আর ডি শর্মা খুলবে পেয়ে যাবে এগুলো। এখান থেকে তোমার ওই মানে মিন, মিডিয়ান, মোড, ঠিক আছে, এগুলো দরকার পড়বে, রেঞ্জ, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, এগুলো। আর ওই প্রথম চ্যাপ্টারটা যেটা তোমরা মানে ক্লাস 9 বা 10 এর টেক্সট বইও পেয়ে যাবে, ঠিক আছে, যেগুলো তোমার হয় কিনা ওই এই ফর্মুলাটা গো, সামেশন এফএক্স, এই যে এগুলো, এগুলো তোমার এখানে আছে, তো প্রথম চ্যাপ্টারটা, ঠিক আছে। ক্লাস 9এও বোধহয় স্ট্যাটিস্টিক্স আছে না অঙ্ক বইয়ে? না স্যার, এখন অনেক ছোট থেকে আছে, 4-5 থেকেই আছে, আছে। হ্যাঁ, তাহলে এই কনসেপ্ট গুলো তোমরা পারবে। এইচএস এর বস্তুগুলো একটু ভালো করে দেখে নেবে। মিন, মিডিয়ান, মোড, পরীক্ষার জন্য একটা ভালো কোশ্চেন হচ্ছে এখান থেকে, মিন, মিডিয়ান, মোড, এদের মধ্যে যে রিলেশনটা, এটা খুব ইম্পর্টেন্ট। দুটো হয়তো দেওয়া থাকলো আর একটা আননোন করে দিল, আননোনটা তোমায় বের করতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, এইখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, এখানে কি দরকার বলো তো, ওই যে এগুলো কার উপর নির্ভর করে, একজন হয় দেখবে স্কেলের উপর নির্ভর করে, একজন হয়তো চেঞ্জ অফ অরিজিনের উপর নির্ভর করে, এগুলো দেখতে হবে কে নির্ভর করছে দুটোর উপরেই, মানে এগুলো ভালো করে দেখে নেবে এখান থেকে। এইচএস এর বই পড়বে, আর তার সঙ্গে তোমরা পড়বে যা বই আছে টেক্সট বই, অরুণ মুখার্জিটা পড়বে, অরুণ মুখার্জি, এটা খুব ভালো। এখানে দুটো পার্টি খুব ভালোভাবে দেওয়া আছে, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, তোমার যা লাগবে এই বইটার থেকে ভালোভাবে কভার হয়ে যাবে। এছাড়াও তোমার ইয়ের বই আছে, ইসমাইল হকের বই আছে, টেকনো ওয়ার্ল্ডের বই, ওটা ঠিক আছে, ওটাও দেখতে পারো। বা তোমার অমৃতাভ গুপ্তা আছে, কিন্তু অমৃতাভ গুপ্তাই তোমার এই জায়গাগুলো ভালোভাবে দেওয়া নেই, ঠিক আছে, ওটা তোমার অ্যাডভান্স লেভেলের জন্য ভালো। এই হচ্ছে স্ট্যাটিস্টিক্স, আমি পড়িয়ে দিয়েছি, দেখবে যার কাছে যা বই আছে দেখবে, আমি নোটসও দিয়েছি, তাহলেই হবে। আর এমসিকিউ সলভ করবে। এরপর প্রবাবিলিটি দেখো কি আছে, বলছিলে না প্রবাবিলিটি কি কি আছে, এখানেও হায়ার সেকেন্ডারি, আর কিচ্ছু নেই দেখো, স্যাম্পল স্পেস, ইভেন্ট, ক্লাসিক্যাল ডেফিনেশন, টোটাল প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি, বেস থিওরেম, এগুলো আছে, এর বাইরে কিছু নেই 9-10-এ। বোঝা গেল? নূরজাহান, নূরজাহান ঘুমিয়ে গেল মনে হচ্ছে। না স্যার, বসে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো। তারপর দেখো এই যে আমি কি বলেছিলাম, এই লেখাটা কেবল চেঞ্জ করেছে, বাকি সমস্ত কিছু সেম আছে। তাহলে 9-10 মাদ্রাসার ক্ষেত্রে আমি আর আলাদা করে বলছি না। হুম, এটা তোমরা ওই একই দেখো পরপর, এখানেও দেখো প্রথম পেজে এতটা গ্যাপ আছে, ওরাও তাই করেছে, সমস্ত কিছু সেম, মানে আলাদা কিচ্ছু নাই। তাহলে মেনলি দুটো সিলেবাস আমরা দেখব, একটা হচ্ছে পিএসসি সিলেবাস, আর একটা হচ্ছে এসএসসি সিলেবাস। এই দুটো দেখলে এমনি আমার মাদ্রাসা সিলেবাস কভার হয়ে যাচ্ছে। তো এটা আমি স্কিপ করে গেলাম। দেখো এখানেও দেখো, এটা কি প্রিন্টিং মিস্টেকটাও কারেক্ট করেনি, ঠিক আছে, এখানেও ইন্টিগ্রাল ক্যালকুলাস লেখা আছে, এটা কি বলতো, হলো এটা। তারপর চলে যাও 11-12, 11-12 এর সিলেবাসটা বড় আছে, অনেক কিছু আছে এখানে। হ্যাঁ, হায়ার সেকেন্ডারি 11-12 এসএলএসটি 2016, দেখো ক্লাসিক্যাল অ্যালজেব্রা। স্যার, হুম, স্যার বলছি যে 11-12-এর যে অ্যানালিসিসের যে পাওয়ার সিরিজ, সিকোয়েন্স অফ ফাংশন, হ্যাঁ, হ্যাঁ, সিরিজ অফ ফাংশন, তারপরে আরও যে সমস্ত আছে ওইগুলো তো মানে আপনি করিয়েছিলেন, এবার ওইগুলো তো স্যার প্র্যাকটিস, মনে হয় প্র্যাকটিস করানো আছে কোনো রেকর্ডেড ব্যাচে। হ্যাঁ, প্র্যাকটিস, প্র্যাকটিস বলতে কি কি করতে হবে ওগুলোতে খুব ডিপ যাওয়ার দরকার নেই, ঠিক আছে, তাই আমি যতটা করতে বলেছিলাম ওগুলোই করবে, আর যা মেটেরিয়াল দিয়েছিলাম ওগুলো দেখবে, তাহলেই হবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এত বড় সিলেবাস, হ্যাঁ প্রত্যেকটা ঠিক আছে। চ্যাপ্টার থেকে কখনো কোশ্চেন কিন্তু দেয় না, পসিবল নয়, কারণ চ্যাপ্টারের সংখ্যা কিন্তু নাম্বার অফ কোশ্চেনকে ছাড়িয়ে যাবে। যদি 90টাও কোশ্চেন হয় পরীক্ষায়, এখানে চ্যাপ্টারের সংখ্যা দেখবে 95-96টা আছে, সমস্ত কিছু মিলিয়ে, তাহলে তোমার এমনি কিছু চ্যাপ্টার বাদ চলে যাবে। অত রকম ধরে ধরে প্রত্যেকটা লাইন বাই লাইন কোনো পরীক্ষায় কোশ্চেন দেওয়া হয় না, কিন্তু আমাদের করে যেতে হয় যতটা সম্ভব। বললাম ছুঁয়ে ছুঁয়ে যাবে। প্রথমে কি ইন্টিজার, দেখো আমার পড়ানো হয়ে গেছে ইন্টিজার। ইন্টিজারে আমি অনেক কিছু পড়িয়ে দিয়েছিলাম, এখানে এই সমস্ত ব্যাপারগুলো আছে, কিন্তু তোমরা কি করবে, আমি যতটা পড়িয়েছি সমস্ত কিছু পড়ে নেবে, ঠিক আছে, বলা যায় না কিছু,
কমপ্লেক্স নাম্বার আছে। তাহলে যখন 11-12 এর কেউ পড়বে কি পড়বে, দেখো ইন্টিজারটা অতিরিক্ত হলো, কমপ্লেক্স নাম্বার 9-10-এও আছে, এখানেও আছে। এটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন, 3 নাম্বারটা থিওরি অফ ইকুয়েশন। দেখো এখানে তোমার অতিরিক্ত আছে কিছু জায়গা, ওই তোমার ফেরাডিস মেথড, রেসিপ্রোকাল ইকুয়েশন আছে, তারপরে আর কি আছে এখানে, এইগুলোই আছে তো, কার্ডেন্স মেথড, এগুলো আছে, কার্ডেন্স মেথড। হ্যাঁ, ফেরারি করার দরকার নেই, ঠিক আছে। কার্ডেন্সে কতটা করতে হবে বলে দিয়েছিলাম, ওই কিউবিক, নেচার অফ কিউবিক বা তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম অফ কিউবিক, এগুলো বের করা কি করে করতে হয়, যা করিয়েছিলাম ওগুলো করবে। ইনইকুয়ালিটি আছে, দেখো ইনইকুয়ালিটি 11-12 দিয়েছে। এটা আবার কোথায় ছিল বলতো এই চ্যাপ্টারটা? তো সিকোয়েন্সেস পিএসসি তেও ছিল, ঠিক আছে, পিএসসি তেও ছিল ইনইকুয়ালিটি। হ্যাঁ, এবার চলে যাও মডার্ন অ্যালজেব্রা। এখানে মডার্ন অ্যালজেব্রাটা অনেকটাই বড়, বলতে পারো মোটামুটি পুরো এসকে মাপাটা টুকে দিয়েছে, যা যা আছে পর পর, কিচ্ছু বাদ দেয়নি। বেসিক কনসেপ্ট, সেট, রিলেশন, ম্যাপিং সমস্ত কিছু পড়তে হবে, ঠিক আছে। তারপর গ্রুপ থিওরি, দেখো সমস্ত কিছু দিয়েছে, গ্রুপয়েড, সেমি গ্রুপ, মনোয়েড, গ্রুপ, সাবগ্রুপ, ক্লেন্স ফোর গ্রুপ, তারপর কোথায় তোমার সাইক্লিক গ্রুপ, তারপরে কোসেট, लाग्रांज থিওরেম, সাইক্লিক গ্রুপ এই যে বলেছে, তারপর সাইকেল, পারমুটেশন, সিমেট্রিক গ্রুপ, নরমাল সাবগ্রুপ, কোশেন্ট গ্রুপ, আইসোমরফিজম, হোমোমরফিজম সমস্ত কিছু দিয়েছে দেখো। হ্যাঁ, তারপরে এই দেখো এই যে স্টেটমেন্ট স্যার তো ওই যে দিয়েছে দুটো। পরের দিকে যেগুলো করিয়েছিলেন যে ক্যালি থিওরেম টিওরেম ওগুলো ছিল ক্যালি থিওরেম যে কি বলছো? টাও, হ্যাঁ বলছি যে ওই যে পরের দিকে করিয়েছিলেন ক্যালি থিওরেম, তারপরে ওই যে টাও হ্যাঁ ফাংশন টাংশন দিয়ে যে বার করা, ওগুলো হ্যাঁ সিলেবাসে লেখা নেই, ওগুলো করে যেতে হবে তো? হ্যাঁ, 11-12 পড়লে সমস্ত কিছু পড়ে নেবে, কিছু বাদ দেবে না। আমি অ্যাকচুয়ালি যখন প্রথম ব্যাচটা আরম্ভ করি, আমি 11-12 সিলেবাস মানে কভার করেছি প্রথমে, ঠিক আছে। তারপর অনেকে বললো যে আমরা 9-10 পরীক্ষা দেবো, তখন আমি 9-10 এর মতন করে বলে দিয়েছি কতটা কি করতে হবে। আমার অ্যাকচুয়ালি সিলেবাসটা পুরো এখানটা কভার করা। হ্যাঁ, কে কি বলছো বলো? হ্যাঁ, কিছু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তোমার, তুমি একটু পরে বলবে আবার। দেখো এইটা হচ্ছে ব্যাপার এখানে। আর এখানে এই দুটো স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, এগুলো পড়তে হবে। এই রিলেটেড প্রবলেম, যে কোনো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ জেড প্লাসের সঙ্গে আইসোমরফিক হয়, আর ফাইনাইট সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন আইসোমরফিক টু জেড এন প্লাস। কি বলছো নূরজাহান? তোমার ওখানে নেটওয়ার্ক প্রবলেম? হ্যালো, হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, একটু একটু বলো। হ্যাঁ, আমি বলছিলাম যে আমার তো এমএসসি কমপ্লিট হয়নি, আমি তো হ্যাঁ 9-10ই দেবো। এবার হ্যাঁ ওই জন্য স্যার আমি মানে কতটা পড়বো সেগুলো, আপনার তো ওটা পুরোটা 11-12 সিলেবাস কভার করা, মানে আপনার যে ওল্ড ব্যাচটা আছে, হ্যাঁ 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 তাহলে আমি সিলেবাস ধরেই পড়বো, এক্সট্রা হ্যাঁ, যেগুলো আছে সেগুলো? আমি আমি লাস্টে, একদম লাস্টে আরেকবার বলে দেবো তোমাকে অতিরিক্ত কতটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আগে আমি আছে। এটা বলে দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো তারপর কি আছে, এখানে রিং ফিল্ড আছে, রিং এর ডেফিনেশন পড়বে, এক্সাম্পল পড়বে, বিভিন্ন ধরনের রিং আছে এগুলো পড়তে হবে। ইন্টিগ্রাল ডোমেন, ফিল্ড, সাবরিং, সাবফিল্ড, ক্যারেক্টারিস্টিক অফ রিং, এইটুকু, আর কিচ্ছু নেই। রিং এ তোমার দেখবে আইডিয়াল ওগুলো হয়, ওগুলো পড়ার দরকার নেই, সিলেবাসে লেখা নেই। আর মানে ম্যাক্সিমাম 11-12 যতটা লেখা আছে ততটা পড়বে, এর উপরে কিছু পড়বে না, এ হচ্ছে আমার বক্তব্য। এখানে দেখো লিনিয়ার অ্যালজেব্রা, যার মধ্যে কি আছে, ম্যাট্রিক্স আছে, ডিটারমিনেন্ট আছে, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স আছে, এখানে আরো মানে বিভিন্ন রকম আছে, কোয়াড্রেটিক ফর্ম, কনগ্রুয়েন্স অফ ম্যাট্রিক্স, ঠিক আছে, এগুলো আছে। ভেক্টর স্পেস আছে, ভেক্টর স্পেসে কি আছে, ভেক্টর স্পেসের ডেফিনেশন, এক্সাম্পল, সাবস্পেস, লিনিয়ার স্প্যান, বেসিস, জেনারেটর, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এগুলো আছে। রো স্পেস, কলাম স্পেস, এগুলো আছে।
এগুলো পড়ানো আছে আমার। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট, এটা 9-10ও লাগে এই কনসেপ্টটা। তারপর লিনিয়ার ট্রান্সফরমেশন, যেখানে তোমার ওই র্যাঙ্ক নালিটি এগুলো থাকে। ইনার প্রোডাক্ট, এখান থেকে খুব একটা কোশ্চেন হয় না পরীক্ষায়, আমি তবুও পড়িয়ে দিয়েছিলাম। আর এখানে আছে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর, এই টপিকগুলো আছে এখানে, ঠিক আছে। লিনিয়ার অ্যালজেব্রা এটাও মোটামুটি পুরো স্কেমাপাটা টুকে দিয়েছে যা আছে। এরপর হচ্ছে রিয়েল অ্যানালিসিস। রিয়েল অ্যানালিসিসে প্রথম কি চ্যাপ্টার আছে? প্রথমে আছে তোমার যে চ্যাপ্টারটা, এটা তুমি এসকে মাপার বই থেকে যদি দেখো তাহলে এই চ্যাপ্টারের নাম হচ্ছে সেটস ইন আর, ঠিক আছে। এসকে মাপা অ্যানালিসিস বই, সেটস ইন আর যে চ্যাপ্টারটা আছে, যেখানে তুমি আর্কিমিডিয়ান প্রপার্টি পাবে, লিস্ট আপার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, ঠিক আছে। এই যে এই দ্বিতীয় চ্যাপ্টারটা, এটাও তোমার এর মধ্যে ঢুকে যাচ্ছে। তোমার ওই ওপেন সেট, ক্লোজ সেট এগুলো আছে না, এটা হচ্ছে তোমার সেটস ইন আর, লিমিট পয়েন্ট এগুলো এখানে আছে। তারপর 3 নাম্বার চ্যাপ্টার, যেখানে আছে তোমার লিমিট, লিমিটের মধ্যে এগুলো আছে। তারপর আছে সিকোয়েন্স, তারপর আছে সিরিজ, তারপর আছে কন্টিনিউইটি, ইউনিফর্ম কন্টিনিউইটি, ঠিক আছে। তারপর ডিফারেন্সিয়েবিলিটি, তারপর আছে সাকসেসিভ ডেরিভেটিভ, রোলস থিওরেম, মিন ভ্যালু থিওরেম এগুলো আছে। এখানে আছে এক্সপানশন অফ ফাংশন, মানে এই যে তোমার এগুলো আছে না, এদের ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স গুলো জানতে চাই, কোন জায়গার মধ্যে এই ইনফাইনাইট সিরিজটা পাওয়া যাবে আর কি, ঠিক আছে। সাইন এক্স এর ক্ষেত্রে একটা রেঞ্জ আছে, এগুলো আমি টেবিল আকারে লিখিয়ে দিয়েছিলাম, তখন নোট করলেই পেয়ে যাবে পরপর, আর বোর্ডেও তখন লিখিয়ে লিখিয়ে পড়িয়েছিলাম এগুলো। এখান থেকে এই টাইপগুলো দেখতে হবে। তারপর এল হসপিটাল আছে, ম্যাক্সিমা মিনিমা আছে। তারপর এখানে দেখো ট্যানজেন্ট নরমাল আছে, অ্যাসিমটোট আছে, 11-12 অ্যাসিমটোট আছে, 9-10 এ নেই। কার্ভেচার আছে, কার্ভেচারটা পিএসসি তেও আছে, আলাদা করে পড়তে হচ্ছে না। কার্ভ ট্রেসিং পিএসসি তে আছে, এখানেও আছে, হয়ে গেল, কভার হয়ে গেল, বোঝা গেল। তাহলে এই হচ্ছে তোমার এরপর দেখো এই যে 11-12 নাম দিয়েছে রিয়েল অ্যানালিসিস, যার মধ্যে এই প্রথম থেকে 1 নাম্বার চ্যাপ্টার থেকে 10 নাম্বার চ্যাপ্টার এতটা পর্যন্ত হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। এরপর 11 নাম্বার থেকে আরম্ভ হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এখানে দেখো ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রাল, মানে এটা হায়ার সেকেন্ডারি। সিম্পল ইন্টিগ্রেশন গুলো করতে হবে, প্র্যাকটিস করবে। তারপর রিডাকশন ফর্মুলা দেখবে, এগুলো তো রিডাকশন ফর্মুলা, তাই না, এন দিয়ে আছে মানে রিডাকশন ফর্মুলা। কিছু প্রিন্টিং মিস্টেক আছে এখানে, যেমন এটা এক্স স্কোয়ার হবে, এন স্কোয়ার তো নয়, মানে রিডাকশন ফর্মুলা বলতে চাইছে এখানে। এরিয়া দেখতে হবে, লেন্থ দেখতে হবে, সিকোয়েন্স অফ ফাংশন দেখতে হবে। খুব বেশি কিছু করার দরকার নেই এখানে, যতটুকু লাগবে আমি পড়িয়ে দিয়েছি, ডিপ যাওয়ার দরকার নেই চ্যাপ্টার গুলো। সিরিজ অফ ফাংশন দেখতে হবে, ঠিক আছে। পাওয়ার সিরিজ, পাওয়ার সিরিজ থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কি জায়গা বলো তো, এই যে রেডিয়াস অফ কনভার্জেন্স বের করতে হয়, যে ফর্মুলাটা আছে ওয়ার্কিং ফর্মুলা দেখবে। তারপরে রিমান ইন্টিগ্রেশন, এটা আছে। এখান থেকেও খুব তোমার ডিপ যাওয়ার দরকার নেই, হালকা হালকা এই চ্যাপ্টার গুলো হালকা যাবে একদম। মেন চ্যাপ্টার গুলো ভালো করে পড়বে। ইমপ্রপার ইন্টিগ্রালটা পড়তে হবে ভালো করে, মানে এখানে মেনলি যেটার উপর ফোকাস করবে বিটা গামা। আর বাকি অনেক ধরনের ইমপ্রপার ইন্টিগ্রাল আছে, তাদের কন্ডিশন অফ কনভার্জেন্স, যেমন দেখবে আমার এই মুহূর্তে একটা মোটামুটি মনে পড়ছে, এরকম টাইপের একটা ধরো বলবো dx বাই x টু দি পাওয়ার p, p এর কোন মানের জন্য এটা কনভার্জ করে, মানে এখানে কেবল এই মানে ফর্মুলা গুলো মনে রাখবে বা কনসেপ্ট গুলো, কন্ডিশন গুলো মনে রাখবে, যে এইটা হলে কনভার্জ করে, এটা হলে ডাইভার্জ করে, এইটুকু মনে রাখবে। খুব ডিপ কিছু করার দরকার নেই এই চ্যাপ্টার গুলো। আর বিটা গামাটা ভালো করে পড়বে, কারণ বিটা গামাটা ভালো করে পড়লে সুবিধাটা কি, তোমার ওই দেখবে ভলিউম এন্ড সারফেস, ওখানে দেখবে অনেক বড় বড় ইন্টিগ্রেশন হয় সাইন কস দিয়ে, ওগুলো বিটা গামাতে ইজিলি সলভ করা যায়। ওই জন্য বিটা গামাটা পড়তে হবে। তুমি 9-10 পরীক্ষা দাও বা 11-12 পরীক্ষা দাও, তোমার কিন্তু হেল্প করবে বিটা গামা, ঠিক আছে।
দুজনেই পড়বে, 9, 10, 11, 12 বিটা গামা পড়ে নেবে। তারপর আছে এখানে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস, এটা 9, 10 আছে, 11, 12 আছে। তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশন, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করা, এগুলো আছে, লিনিয়ার নন লিনিয়ার দেখতে হবে এগুলো। তারপর আছে তোমার এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এগুলো আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ক্লেরার্স ফর্ম, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি আছে দেখো 11, 12 এ। তাহলে 9, 10 এ যখন পড়ছো বাদ দিয়ে দিও না, হয়তো দিয়ে দিল পরীক্ষায় একটা ট্র্যাজেক্টরি, তুমি তখন করতে পারলে না, জটিল তো কিছু নয়। এই চ্যাপ্টারগুলো ইজি চ্যাপ্টার, যদি ওটা 11, 12 এ আছে, 9, 10 এ নেই, তাও করে নেবে। অন্তত কিছু না করলে ওয়ার্কিং ফর্মুলাটা দেখে নেবে, তাহলেই হবে। তারপরে সিএফ আছে, পিআই আছে, অয়লার ইকুয়েশন আছে, হয়ে গেল তোমার। তারপর কি আছে, 2D জিওমেট্রি দেখো, 2D তে তোমার ওই ট্রান্সলেশন আছে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, পেয়ার অফ স্ট্রেট লাইন আছে, সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, পেয়ার অফ ট্যানজেন্ট, কর্ড অফ কন্ট্যাক্ট, পোল পোলার, পোল পোলারে কনজুগেট পয়েন্ট, কনজুগেট লাইন পড়িয়েছিলাম না, মনে পড়ছে? পোলারে, তারপর পোলার ইকুয়েশন পড়বে। তারপর 3D তে কি আছে, 3D তে অনেক কিছু আছে, এগুলো আমি পড়িয়ে দিয়েছিলাম, অতিরিক্ত যেগুলো লাগবে। তার মধ্যে মেন চ্যাপ্টার এই প্রথম চ্যাপ্টারটা, হ্যাঁ। দ্বিতীয় কি আছে, প্লেন, প্লেনটা ভালো করে পড়বে, স্ট্রেট লাইন ভালো করে পড়বে 11, 12 এর জন্য। আর তোমার ওই স্ফিয়ারটা এত দূর পড়লেই যথেষ্ট। অতিরিক্ত এই চ্যাপ্টারটা আছে, এখানে কি করতে হবে, এই ক্যানোনিক্যাল ফর্মগুলো, জেনারেল ফর্মটা মনে রাখবে, যে তোমার দেখবে হাইপার বলয়েড অফ ওয়ান সিট কখন হয়, ঠিক আছে, তার জেনারেল ফর্মটা কি হয়, ইকুয়েশন গুলো মনে রাখবে, আর কিচ্ছু দরকার নেই এখানে, ঠিক আছে। এইটুকুই করবে 11, 12 এর জন্য, স্ফিয়ার অবধি ভালো করে পড়বে। আর এখানে ভেক্টর অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালিসিস, ভেক্টর অ্যালজেব্রা 9, 10 এ যতটা আছে এখানে ততটাই আছে। অতিরিক্ত কি আছে আর, এই যে দেখো ওয়ার্ক ডান, মোমেন্ট, মোমেন্ট থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়, 9, 10 এও দিয়েছিল মাদ্রাসায়, তাই পড়তে হবে। ভলিউম অফ টেট্রাহেড্রন, এসডি বিটুইন টু স্কিউ লাইন, ঠিক আছে, ভেক্টর অ্যাপ্রোচও করা যায়, আমি করিয়েছিলাম। ভেক্টর ডিফারেন্সিয়েশন পড়বে, ব্যাস এগুলো আছে এখানে। আর ওই যে কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট পড়িয়েছিলাম না আমি, কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট এই ভেক্টরে, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, ওগুলো সব ছিল। হ্যাঁ, ওগুলো কিন্তু পড়ে নেবে, কারণ একটা আধটা কোশ্চেন দিতে পারে পরীক্ষায়। আমি যা পড়িয়েছি ওটাই সিলেবাস, মনে রাখবে, ঠিক আছে। কিছু কিছু জিনিস অতিরিক্তও পড়িয়েছি, কারণটা হচ্ছে আমি কোশ্চেন পেপার ঘেটে দেখেছি এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আছে, তাই পড়িয়ে দিয়েছি। তবুও একবার তোমাদের দেখিয়ে দেওয়া সিলেবাসে কি কি লেখা আছে, যাতে তোমরাও একটা বুঝতে পারো যে আমি সিলেবাস ধরে পড়িয়েছি পরপর। মেকানিক্স 1, এখানে তোমার বেসিক্যালি এটাই 9, 10 এ আমরা ডাইনামিক্স বলি, ডাইনামিক্স অফ এ পার্টিকেল। এখানে দেখো তোমার এই মোমেন্ট আছে, কাপল আছে, তারপরে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, এখানে একটা থিওরেম হয় দেখবে, ল্যামিস থিওরেম, মনে আছে? ল্যামিস থিওরেম পড়িয়েছিলাম আমি, ওই পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন গামা, একটা ফোর্সের তলায় সাইন অফ, ওগুলো দেখতে হবে, মানে ওগুলো অ্যাপ্লিকেশন করে অঙ্ক। তারপর ইম্পালস, ইম্পালসিভ ফোর্স, ওয়ার্ক পাওয়ার এনার্জি ভালো করে পড়তে হবে, এসএইচএম পড়বে, রেজিস্টিং মিডিয়াম আছে, এগুলো দেখবে, সমস্ত পড়ানো আছে। টার্মিনাল ভেলোসিটি, কলিশন, দেখো পুরো মানে সমস্ত কিছু দেওয়া আছে তোমার ডাইনামিক্সে। এটা হচ্ছে মোশন ইন এ প্লেন, 6 নম্বর চ্যাপ্টার। সেন্ট্রাল অরবিট, এটাও পড়ানো আছে 8 নম্বর চ্যাপ্টার। এটা হচ্ছে প্রজেক্টাইল মোশন দেওয়া আছে। এটা হচ্ছে ফ্রিকশন, ফ্রিকশন চ্যাপ্টারটা তোমার ইয়ের মধ্যে চলে যাচ্ছে, স্ট্যাটিক্স, স্ট্যাটিক্স, স্ট্যাটিস্টিক্স কিন্তু নয়, স্ট্যাটিক্স, স্থিতিবিদ্যা, ঠিক আছে। লজ অফ ফ্রিকশন, কোন অফ ফ্রিকশন, এগুলো পড়ানো আছে। সেন্টার অফ গ্র্যাভিটি, এগুলো সমস্ত পড়ানো আছে, ওই পুরোনো প্লেলিস্ট ওখানে পেয়ে যাবে। তারপর হচ্ছে এলপিপি, এলপিপির মধ্যে কি কি আছে, প্রথম চ্যাপ্টার এলপিপি, গ্রাফিক্যাল সলিউশন, বেসিক সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন, কনভেক্স সেট, এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে।
তারপর আছে এই তোমার সিমপ্লেক্স স্ল্যাক ভেরিয়েবল, সারপ্লাস ভেরিয়েবল, টু ফেজ মেথড, ডুয়ালিটি থিওরি সমস্ত পড়ানো আছে। ট্রান্সপোর্টেশন অ্যাসাইনমেন্ট প্রবলেম দেখতে হবে। মেকানিক্স 2 এটা হচ্ছে তোমার এই যেমন এই টপিকটা কেবল 11-12 আছে, এটা 9-10 এ নেই। তাই যারা 9-10 এর আছো তারা এই টপিকটা না পড়লেও হবে, এটা বাদ দিয়ে দেবে, এটা পড়ার দরকার নেই। কারণ এখান থেকে 9-10 এ কোশ্চেন পড়বে না, চান্স একদমই কম। ডায়নামিক্সটা ভালো করে পড়বে। এটা পুরোপুরি 11-12 এর জন্য, যেখানে তোমার দেখো এই যে ফ্রিকশনটা এখানে আরেকবার লিখে দিয়েছে, সেন্টার অফ গ্র্যাভিটি। তারপরে হচ্ছে তোমার এই ভার্চুয়াল ওয়ার্ক আছে, এগুলো সমস্ত পড়ানো আছে, ফোর্সেস ইন 3 ডাইমেনশন। তারপরে এখানে দেখো এই যে কেপলারস ল, আর্টিফিশিয়াল স্যাটেলাইট, রিজিড ডায়নামিক্স আছে এখানে, যার মধ্যে ওই মোমেন্ট অফ ইনার্সিয়া, প্রোডাক্ট অফ ইনার্সিয়া, এটা একটা টেবিল বানিয়ে দিয়েছিলাম আমি, বিভিন্ন বডির ক্ষেত্রে এমআই কত হয়, পিআই কত হয়, ঠিক আছে, দেখেছো ওটা? একটা টেবিল বানানো আছে ওখানে, ওটা দেখবে, ক্লাসে আমি করিয়ে দিয়েছিলাম। তারপরে স্যার হুম স্যার বলছি কি, যে জিনিস কোনোদিনও পড়িনি আজ অব্দি, সে জিনিস কি এই মুহূর্তে পড়ে আর পরীক্ষার হল অব্দি নিয়ে যাওয়া সম্ভব? কেন হবে না কেন? আমি তো পড়িয়ে দিয়েছি, তোমরা পড়তে পারবে না কেন? তোমাদের তো রেডি করে দেওয়া আছে, ভিডিও আছে যেখানে আমি কথা বলছি, সেগুলো শুনে বুঝতে পারবে। তারপর নোটও দেওয়া আছে, হ্যাঁ নোট ছাড়াও আবার হ্যান্ড রিটেন নোটও দেওয়া আছে। তোমাদের মধ্যে কেউ কেউ নিজে লিখেছিল ক্লাস করতে করতে, সেগুলোও দেওয়া আছে, তাহলে পারবে না কেন? এত কিছু সাপ্লাই করা আছে, পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে এখান থেকে, আমি তাই মানে বলছি এটা সেই করতে অন্য, হবে এই জায়গায়। মানে অল্প সময়ের মধ্যে এই হিউজ সিলেবাস, তাই জন্য না বলছি এবার নতুন তোমার জিনিস চয়েস, যদি। তুমি তুমি 9-10 পরীক্ষা দেবে নাকি 11-12 দেবে, তোমার চয়েস। তবে 11-12 পরীক্ষা দিতে গেলে কিন্তু পড়তে হবে অনেক কিছু, এটাই বলছি। 11-12 তবে 9-10 এর মতো ওইটুকু পড়ে হবে না। 9-10 এ তো কিছুই নেই, তুমি তো দেখতে পেলে। এই সিলেবাস দেখো, অ্যাকচুয়ালি হচ্ছে পিএসসি সাবসেট অফ 9-10, 9-10টা আবার সাবসেট অফ 11-12। তাই আমি বারবার বলছি এইটা কভার করতে। এটা যদি কেউ কভার করতে পারে তাকে আর এগুলো নিয়ে ভাবতে হবে না, এমনি হয়ে যাবে। বোঝা গেল? 11-12 সমস্ত কিছু আছে। এই যে এই জায়গাটা বলছি মোমেন্ট অফ ইনার্সিয়া, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল এই কনসেপ্টটা কাজে লাগিয়ে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম বা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, এগুলো কাজে লাগিয়ে একটা কনসেপ্ট ছিল, দেখবে পরীক্ষায় দিয়েছিল যে একটা স্ফিয়ার আছে, তারপর একটা প্যারালাল লাইন আছে এত দূরত্বে। ওই উত্তরটা এরকম ছিল 7/5 ক্যাপিটাল এম আর স্কয়ার, দেখবে একটা এরকম উত্তর হয়। এই কনসেপ্টটা থেকে, মানে এই কনসেপ্ট থেকে এসএলএসটি 2016-তে 11-12 মানে একটা কোশ্চেন ছিল, এই 7/5 এম আর স্কয়ার, ঠিক আছে? তাই বলছি এটা করতে হবে। ডিএলএমবার্ট প্রিন্সিপাল আছে, স্টেটমেন্টটা দেখবে, আর কিছু দরকার নেই। তারপরে এই যে এই জায়গাটা, রিজিড বডির ক্ষেত্রে কাইনেটিক এনার্জি, মোমেন্ট অফ মোমেন্টাম কি হয়, এগুলো সমস্ত পড়ানো আছে, দেখবে। ব্যাস মোটামুটি এই আছে এখানে। তোমার लाग्रांजियान, এটা রাউদিয়ান, বানানটা ভুল লিখেছে। হ্যাঁ, এরপর হচ্ছে প্রবাবিলিটি। 11-12 প্রবাবিলিটি পুরো দিয়ে দিয়েছে, যা আছে সমস্ত দিয়ে দিয়েছে। হুম, এখান থেকে মোটামুটি যতটা পারবে তুমি পড়বে, ঠিক আছে, অত লোড বাড়ানোর দরকার নেই। প্রবাবিলিটিতে কোন কোন জায়গাগুলো পড়তে হবে 11-12 এর জন্য, প্রথম চ্যাপ্টারটা পড়বে, ওই যে ক্লাসিক্যাল ডেফিনেশন পড়বে, বেস থিওরেম, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ঠিক আছে, র্যান্ডম ভেরিয়েবল পড়বে, এই জায়গাটা ভালো করে পড়বে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ভালো করে পড়বে, ঠিক আছে, পয়জন, বাইনোমিয়াল, নর্মাল ডিস্ট্রিবিউশন, এগুলো ভালো করে পড়বে, তাহলেই হবে। তারপর এখানে 2 ডাইমেনশন আছে, এগুলো অনেক কঠিন হয়ে যায়, পারলে পড়বে। এক্সপেকটেশনটা ভালো করে পড়বে, মিন, ভেরিয়েন্স, স্কিউনেস, কার্টোসিস পড়ার দরকার নেই যদি না টানতে পারো, ঠিক আছে। কারণ ওই প্রথম থেকে আরম্ভ করে তুমি যখন এখান অবধি পৌঁছবে, অলরেডি তোমার মাথা দেখবে কত লোড হয়ে গেছে। তাই এখানে যতটা পারবে করবে। এখান থেকে কোশ্চেন, মানে যদি তোমাকে বলে করতে দেবো না, তুমি করতে পারবে না, এই টপিকটা এমনই টপিক। আবার তারপরে এ তো আরোই, হ্যাঁ, এখানেও তাই, এখানেও তুমি ওই ম্যাক্সিমাম ইয়ে পর্যন্ত করবে, ওই ম্যাক্সিমাম লাইকলিহুড এতটা করবে, হুম, যতটা
করা যায়। বাকি তোমার ওই হাইপোথিসিস এগুলো কিছু করার দরকার নেই, এগুলো আমি কোনোদিন পড়িনি, তোমাদেরও পড়তে বলবো না। এতটা অবধি করবে যতটা মাথায় থাকে। তারপর হচ্ছে নিউমেরিক্যাল। নিউমেরিক্যালে এরর, ইন্টারপোলেশন, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন কি নেই দেখো, এনআর মেথড এগুলো আছে, আরকে মেথড, প্রান্তিকুত্তা এগুলো আছে। এই হচ্ছে তোমার 11-12। আর মাদ্রাসাতে এইটাই কপি পেস্ট করা আছে, এটা আলাদা করে বলার কিছু নেই। হলো, এবার আমি মার্ক করে দিচ্ছি 11-12 এর কোন টপিক গুলো 9-10 এর জন্য করে নিতে হবে। দেখো, প্রথম যেটা মার্ক করছি, নূরজাহান আছো তো? দেখো নূরজাহান, হ্যাঁ স্যার। এই টপিকটা 9-10 এ করে নিতে হবে, ইন্টিজারটা। ঠিক আছে, ইন্টিজার 9-10 এর জন্য করে নিচ্ছ। তারপর এই টপিকটা ইনইকুয়ালিটি, এটাও 9-10 এর জন্য করে নেবে। তারপর এখানে রিলেশন, এটাও 9-10 এর জন্য করে নেবে। তারপরে রিলেশন, পার্টিশন যেগুলো আছে আর কি, ম্যাপিং, মানে সেট, রিলেশন, ম্যাপিং, এইখানে যতটা লেখা আছে পুরোটাই 9-10 এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্রুপের ক্ষেত্রে দেখছি ফ্লেন্স ফোর গ্রুপ করতে হবে, অর্ডার অফ এ গ্রুপ এগুলো সমস্তই করতে হবে, কোসেট, লাগরাঞ্জ থিওরেম অবধি দেখতে হবে, কোসেটের থিওরেম গুলো দেখে নেবে, সাইক্লিক গ্রুপ। আচ্ছা, এইখান থেকে এতটা 9-10 এর জন্য লাগবে। তোমার এখানে কোসেন্ট গ্রুপ করার দরকার নেই, হোমোমরফিজম এগুলো করার দরকার নেই, আমি যতটা এখানে বলে দিয়েছি ততটা করবে। বোঝা গেল? এর মধ্যে কি কি পড়তে হবে দেখে নাও, এগুলো 9-10 এ আছে, লাগবে 9-10 এ। ঠিক আছে? তারপর কোসেন্ট গ্রুপ এগুলো করার দরকার নেই। হ্যাঁ, এইখানে স্যার 9-10 এ ওই হোমোমরফিজম এই পার্টটা পড়ার দরকার নেই? না না না, আমি যে যতটা লাগবে আমি এরকম ব্র্যাকেট করে দিচ্ছি তো, দেখো এটা ব্র্যাকেট করিনি তো, ওগুলো লাগবে না, এতটা অবধি করে নেবে, এতটা অবধি যা আছে এগুলো সমস্ত করে নেবে। হ্যাঁ, রিং ফিল্ডে এখানে যতটা লেখা আছে পুরোটাই করে নেবে 9-10 এর জন্য। আচ্ছা, এইখানে ম্যাট্রিক্স তো এখানে যা আছে এটাও 9-10 এ আছে, প্রবলেম কিছু নেই, এটাও ঠিক আছে। এইটা, এই পার্টটা 3 নাম্বার চ্যাপ্টারটা 9-10 এর জন্য করে নেবে। লিনিয়ার ডিপেন্ডেন্সটা কোথায় দিয়েছে, ওটা 9-10 এ আছে তো, প্রবলেম হবে না। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এইটা, এটাও 9-10 এর জন্য লাগবে। 9-10 এর সিলেবাসে 9-10 এর সিলেবাসটা তো দেখছো, তার সঙ্গে 11-12 এর এই টপিকগুলো অ্যাড করে নেবে, তাহলেই তোমার 9-10 এর সিলেবাসটা আর একটু ভালোভাবে হয়ে যাবে। এটা দরকার পড়বে না, এই টপিকটা পড়ে নেবে পুরোটাই 9-10 এর জন্য। এরপর হচ্ছে এখানে 1 নাম্বার চ্যাপ্টারটা 9-10 এর জন্য পড়ে নেবে, 2 নাম্বারটা করার দরকার নেই, আমাদের লাগে না, ওপেন সেট ক্লোজ সেট 9-10 এ লাগে না, তবে যদি করতে পারো ভালো, খারাপ কিছু নয়, লিমিট পয়েন্ট এগুলো করতে চাইলে করতে পারো 2 নাম্বার চ্যাপ্টারটা, যদি তোমার টাইম থাকে তখন, না হলে করার দরকার নেই। যেগুলো অবশ্যই করতে হবে আমি আগে বলে দিচ্ছি। আচ্ছা, তারপর সিকোয়েন্স আছে, ঠিক আছে, এগুলো তো করতেই হচ্ছে, অতিরিক্ত কিছু নেই এখানে। ইনডিটারমিনেট ফর্ম, ঠিক আছে, ট্যানজেন্ট, নরমাল, অ্যাসিম্পটোট করার দরকার নেই, কার্ভেচার তো ওখানে করে নিচ্ছ। আচ্ছা, কার্ভেচার তো পিএসসি তেও পড়েছো, মানে পিএসসি সিলেবাস তো করছো, প্লাস
এসএসসি 9-10, ব্যাস তাহলেই তো তোমার এখানে ওটা কভার হয়ে যাচ্ছে কার্ভেচারটা। এই কার্ভ ট্রেসিংটাও পড়বে, এটাও 9-10 পড়ে নেবে, কাজে লাগে। কারণ কার্ভ গুলো আঁকতে না জানলে তোমার ওই চ্যাপ্টার গুলো হবে না। এরিয়া, লেন্থ, ভলিউম, সারফেস এখানে লাগে না, কার্ভটা আঁকতে হবে, তারপর তো তুমি তার এরিয়া বলবে, লেন্থ বলবে, তাই কার্ভের প্রপার্টি গুলো জেনে রাখবে। তারপরে ইনডেফিনাইট, ডেফিনাইট এগুলো তো লাগছেই, এরিয়া, লেন্থ এগুলো লাগছেই। এটা লাগবে না, লাগবে না, 9-10 এগুলো লাগবে না, পাওয়ার সিরিজ লাগবে না, রিমানও লাগবে না। ইমপ্রপার ইন্টিগ্রালে কেবল এইটুকু জায়গা, বিটা গামা, এটা 9-10 করে নেবে। ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল সেটা তো 9-10 আছে, আলাদা করে বলার কিছু নেই। আচ্ছা, এইখানে এই যে ট্রাজেক্টরিটা, ট্রাজেক্টরিটা 9-10 এর জন্য করে নেবে। 2D তে এগুলো ঠিক আছে। 2D তে অ্যাক্সেস, টু ডি তে দেখতে পাচ্ছ? টু ডি তে রেক্টেঙ্গুলার অ্যাক্সিস, প্রথম চ্যাপ্টারটা এগুলো তো আছেই। পেয়ার অফ স্ট্রেট লাইন, এগুলো আছে। এই পোল পোলার এটাও তো 9-10 এ আছে। কর্ড অফ কন্ট্যাক্ট এটা দেখে নেবে 9-10 এ। পেয়ার অফ ট্যানজেন্ট এটাও দেখে নেবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। 2D টা বুঝতে পারলে? 2D তে কি কি বললাম। তারপর 3D তে, 3D তে অতিরিক্ত তেমন কিছু নেই, পারলে স্ফিয়ারটা করে নেবে 9-10 এর জন্য, যদি পারো, না করলেও প্রবলেম নেই। ভেক্টর, 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 ভেক্টরে কতটা করবে, এইখান থেকে এতটা, এই পুরোটাই তুমি 9-10 এর জন্য করে নেবে, কারণ এই মোমেন্ট এখান থেকে কোশ্চেন দেওয়া হচ্ছে পরীক্ষায়। আচ্ছা, মেকানিক্স ওয়ান আলাদা করে কি বলবো, মেকানিক্স ওয়ানে এগুলো মোটামুটি সমস্তটাই লাগছে 9-10 এ, মানে এইগুলো দরকার নেই 9-10 এ, এগুলো দরকার নেই। বাকি 9 নম্বর চ্যাপ্টার অবধি করে নেবে। এলপিপি, এলপিপি 9-10 এ যতটা আছে করবে, এখানে কিছু করার দরকার নেই। এটা 9-10 এর জন্য লাগবে না, মেকানিক্স 2 কিচ্ছু লাগবে না। এখানেও যা আছে করার দরকার নেই কিছু, ম্যাক্সিমাম চাইলে ডিস্ট্রিবিউশন অবধি করতে পারো। স্ট্যাটিস্টিক্স এখান থেকে আর কিছু করার দরকার নেই, 9-10 এ যা আছে তাই করবে, নিউমেরিক্যালও তাই, 9-10 এ যা আছে তাই করবে, ব্যাস মোটামুটি এই ছিল। বলো, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার বলো তোমাদের কি কোয়ারি আছে। নূরজাহান বলো, কিছু বলবে? স্যার কোয়ারি বলতে গেলে স্যার ওই যে ক্লাসটা যদি নিতেন একটু সুবিধা হতো, ওই আর কোনো সমস্যা হলে আপনাকে জিজ্ঞেস করে নেবো। কিছু প্রবলেম হলে বলবে, ক্লাস আমি কন্টিনিউ করতে পারবো না, ঠিক আছে, আমার কোনো ঠিক নেই ক্লাসের, এই ক্লাস আমি যা করিয়েছি ওগুলোই করো ভালো করে। ঠিক আছে স্যার, তো যদি একটু মক টেস্ট নিতে পারতেন মাঝে মাঝে, কোনো একটা টপিক বলে দিলেন যে এই টপিকটা তোমরা দেখে নাও, আমি মক টেস্ট নেবো, আর জাস্ট মক ওটা টেস্ট। দেখছি, ওটা দেখছি কি করা যায়, টাইম পেলে আমি চেষ্টা করব। আর যে মকগুলো আপলোড করা আছে ওগুলো দেখো, অনেক মক আছে, ঠিক আছে।
রিচমিন্টে আর একটা ক্লাসরুম আছে না, হ্যাঁ স্যার, ঠিক মকের আছে। একটা। হ্যাঁ, বাকি তোমরা পড়ো, আমি পরে আবার কখনো টাইম পেলে এরকম একটা আলোচনা করব। মানে ওরকম কোনো রুটিন করে আমি আর ক্লাস করাতে চাইছি না, আমার প্রবলেম হচ্ছে। স্যার টাইম পেলে অনেকদিন পরে একদিন একটু ডাউট ক্লিয়ারিং ক্লাস করলেও হয়। ওটা দেখবো, তোমরা পড়ো না এখন, তোমরা পড়ো। আজকে তো অনেক কিছু বললাম, এগুলো ক্লিয়ার করা হবে, সিলেবাসটা কমপ্লিট করা হবে ভালো করে। পুরো সিলেবাসটা একবার মাথার মধ্যে রাখো, তারপর দেখা যাবে। আর ওই মক টেস্ট গুলো দাও, আর এমসিকিউ প্র্যাকটিস, যার কাছে যা বই আছে। তোমাদের কাছে কি বই আছে এমসিকিউ প্র্যাকটিসের জন্য? আমার কাছে যা আছে আমি তো বলে দিয়েছি। আমার কাছে তো মানে বইয়ের দোকানে অত বই নেই, আমার কাছে যে এমসিকিউ বই আছে। বলো তোমাদের কাছে কি কি বই আছে? বই আছে অনেক কিছু, কিন্তু অত কিছু করে এই মুহূর্তে কতটা কভার করতে পারবো, কারণ শর্ট টাইম যেহেতু, পরীক্ষা আসতে চলে আসতে পারে যে কোনো মুহূর্তে, ওইটার জন্য খুব ভয় লাগছে। তাহলে একটা কাজ করো, তাহলে এখন যতটা যা আছে, মানে নোট বলো বা আমার স্টাডি মেটেরিয়াল বলো বা ক্লাসে যা করিয়েছি, ওগুলো আগে ভালো করে কমপ্লিট করো। কারণ ওগুলো কম কিছু নেই। হ্যাঁ, ওগুলো করতে পারলেও তোমার অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু তুমি মানে ক্লিয়ার করতে পারবে কনসেপ্ট গুলো। ওগুলো আগে করো, তারপর টাইম পেলে তুমি অ্যাড করবে আরো কিছু। অ্যাড করার কোনো শেষ নেই আর কি। পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত মনে হলো যে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। যতটা পারবে কোশ্চেন প্র্যাকটিস করো, যত কোশ্চেন ঘাঁটবে তত তোমার লাভ হবে। আর পারলে অনেক উত্তর মুখস্থ রাখো, পরীক্ষার হলে এটা খুব অ্যাডভান্টেজ দেয়। 90টা কোশ্চেনের মধ্যে যদি 20টাও মুখস্থ প্রবলেম পড়ে যায় তোমার পরীক্ষায়, ওই 20টা কোশ্চেন করতে তোমার 6 মিনিট লাগবে। দেখবে আর করবে, দেখবে আর করবে। ঠিক আছে? আর থিওরিটিক্যাল কোশ্চেন গুলো পরীক্ষায় যখন থাকবে, ওগুলো তোমার জলদি উত্তর হয়ে যাবে। স্যার এই মুখস্থ কি করে করব? মানে মুখস্থ করতে গেলে তো সব গুলিয়ে যাচ্ছে, আর মুখস্থ আস্তে করলে যদি আমি এক সপ্তাহ না দেখি সব ভুলে যাব। ওগুলো মুখস্থ হয়ে যায় যখন ওই কোশ্চেন গুলো বারবার তুমি কোনো কোশ্চেন পেপারে দেখো বা কোনো বইয়ে দেখো, তখন মুখস্থ হয়ে যাবে। আমি মুখস্থ প্রবলেমের এক্সাম্পল বলছি তোমাকে একটা। যেমন ধরো জিওমেট্রিতে কিছু প্রবলেম আছে, যেমন একটা পেয়ার অফ স্ট্রেট লাইন একটা প্রবলেম ছিল, যেটার উত্তর হয় 8h² = 9ab। দেখবে ছিল একটা স্ট্রেট লাইনের স্লোপ আর একটা দ্বিগুণ, এরকম একটা ছিল, তাই না? হ্যাঁ, উত্তরগুলো চেনা, যদি শুধু উত্তর মুখস্থ করলে তো হবে না, সঙ্গে তো না কোশ্চেনটা না, মুখস্থ করতে হবে। কোশ্চেনটা তুমি, আমি ওটা বলছি, তুমি ওগুলো অপশন দেখলে তোমার এমনি মনে পড়ে যাবে। মানে এরকম ভুলে ভুলে মুখস্থ করতে বলছি না, মানে যেন পরিচিত হয়ে যায় যে এটার উত্তর এরকম হয় একটা। ওই কোশ্চেনটা তুমি যদি পরীক্ষায় পড়ে, তুমি তো আর করে বের করবে না, ওটা জলদি করে দেবে দেখে। তারপরে ধরো দুটো মানে একটা কি ছিল, দুটো ডায়াগোনালের মধ্যে, একটা কিউবের ক্ষেত্রে দুটো ডায়াগোনালের মধ্যবর্তী কোণ কত ছিল? cos ইনভার্স 1/3। একটা এরকম উত্তর ছিল না? ভেক্টরও পাবে এটা, 3D জিওমেট্রি প্রথম চ্যাপ্টারেও পাবে। হ্যাঁ হ্যাঁ, ছিল। তাহলে এরকম যে প্রবলেম গুলো হয়, এগুলোই তো মুখস্থ প্রবলেম। আর মুখস্থ প্রবলেমের লিস্টও আমার তো দেওয়া আছে, ডায়নামিক্স এর মুখস্থ প্রবলেম, কমপ্লেক্স এর মুখস্থ প্রবলেমের লিস্ট, এগুলো সমস্তই তো দেওয়া আছে গ্রুপে। ঠিক আছে? তারপরে ধরো এরকম একটা প্রবলেম ছিল, একটা লাইন যদি আলফা বিটা গামা ডেল্টা কোণ করে, তখন cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল্টা কত হয়? উত্তরটা এটা বোধহয় 2 হয়। ওটা 4/3 হয়, 4/3। এটাও 3D জিওমেট্রির প্রথম চ্যাপ্টারের অঙ্ক, ঘোষ চক্রবর্তীর এক্সারসাইজে করতে দেওয়া আছে। 4/3 হয়, এবং এই কোশ্চেনটা পিএসসির পরীক্ষায়ও দিয়েছে প্রিভিয়াস ইয়ার। মানে এরকম। আর তার সঙ্গে সঙ্গে পিএসসির কোশ্চেন গুলো দেখতে হবে, এসএলএসটির পুরনো কোশ্চেন দেখতে হবে, কোশ্চেন পেপার দেখতে হবে। এর বাইরে আর কিছু করার দরকার নেই, খুব কঠিন কঠিন প্রবলেম করার দরকার নেই। কোশ্চেন পেপার দেখো কেমন কোশ্চেন পরীক্ষায় দেওয়া হচ্ছে, লেটেস্ট কোশ্চেন পেপার দেখো কেমন দেওয়া হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গার কোশ্চেন পেপার দেখো, যে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় যে টিচিং এর পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কেমন কোশ্চেন দেওয়া হচ্ছে, আমি যা পড়েছি করতে পারছি কিনা। যদি ওগুলো দেখে করতে পারো তাহলে জানবে ঠিক আছে। হ্যাঁ, এমন কিছু কোশ্চেন করতে যেও না
যেগুলো এই ধরনের পরীক্ষায় আসার সম্ভাবনা একদমই নেই। তুমি নেট সেট পরীক্ষার কোশ্চেন এইখানের জন্য প্র্যাকটিস করার দরকার নেই। ঠিক আছে, আমি এটাই বলছি। এসএলএসটি কে এসএলএসটির মতন করে পড়তে হবে, অহেতুক লোড বাড়াবে না। কারণ দেখতে পেলে এতগুলো টপিক আছে, মানে দেখতে গেলে টপিকের নাম যদি বলি ক্লাসিক্যাল অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, এরকম করে করে হয়তো 10 থেকে 12টা টপিক আছে। তাদের মধ্যে কত কত চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের এক একটা চ্যাপ্টারের ভেতরে কত কিছু আছে, তাই না? তাই এইভাবে এগোতে হবে। আর বলো। স্যার আর কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে পড়াশোনা করো। আর কি, নূরজাহান কিছু বলবে? না স্যার, আর কিছু বলার নেই এখন আপাতত। হুম, আজকের আলোচনাটা কেমন হলো? ভালো হলো স্যার, এই সিলেবাসটা জানলাম ভালোভাবে। এবার আমি তো বেশি করে পড়ে ফেলছিলাম। হুম, ওই আমি একটা কথা বলছি, সিলেবাসটা কিন্তু প্রিন্ট আউট করে রাখবে হাতের কাছে, যাতে হ্যাঁ, বারবার তোমার মনে কোনো ডাউট না হয় যে কতটা পড়বো না পড়বো। এবং যতটা পড়ছো, মিউট করো, যতটা পড়ছো যখন পড়ছো অন্য একটা কালি দিয়ে মার্ক করে রাখো তলায় তলায়, যে আমার এতটা হয়ে গেল। টপিকের নামের তলায় মার্ক করে রাখো, বা যাই হোক করে রাখো, তুমি বুঝতে পারবে। হুম, প্রিন্ট আউটটা কাছে রাখো, ওটাই হচ্ছে তোমার সিলেবাস। এটা আজকে আমি দেখালাম, গ্রুপে দেওয়া আছে, প্রিন্ট আউট করে নাও ওটা, ব্যাস, তাহলেই হবে। অনেকে সিলেবাস ঠিক মতো জানে না, পড়তে চলে যায়। ওটা করলে চলবে না। মাথার মধ্যে যেন ক্লিয়ার থাকে যে আমার পুরো সিলেবাসে এই টপিক আছে, এই চ্যাপ্টার আছে, হ্যাঁ, তাহলেই হবে। ঠিক আছে, তারপরে প্র্যাকটিস, প্র্যাকটিস, লট অফ প্র্যাকটিস। এর বাইরে আর কিচ্ছু নেই। এর বাইরে আর অন্য কোনো রকম টেকনিক নেই যেটা দিয়ে তুমি পরীক্ষা ক্র্যাক করতে পারো। পরীক্ষার হলে তোমায় প্র্যাকটিসের জোরেই কিন্তু তুমি উতরে যাবে পরীক্ষার হলে, ওই দিন ওই মুহূর্তে ওই টাইমের মধ্যে। অফলাইনে পরীক্ষা দেবে, ওএমআর ফিল করবে ওই টাইমের মধ্যে, ওই টাইমের মধ্যে ইনভিজিলেটর এসে সিগনেচার করাবে, ওই টাইমের মধ্যে তোমাকে আনসার করতে হবে, কোশ্চেন পড়তে হবে, সলভ করতে হবে, এত কিছু করতে হবে ওই একটা দিনের জন্য। তার আগে তোমার অনেকগুলো দিনের পরিশ্রম লাগবে। পরিশ্রম মানে আলাদা লেভেলের পরিশ্রম। মানে ওই ওরকম নয় যে একদিন 2 ঘন্টা পড়লাম, 3 দিন পড়লামই না, এরকম নয়। তুমি পড়ো, কম কম পড়ো, কিন্তু রোজ পড়ো, একটা রুটিন মেনে পড়ো। এবং কি, এমনটা নয় যে, মানে অনেকে বলে যে স্যার কতটা পড়বো, কত ঘন্টা পড়বো। তোমার যত ঘন্টা লাগে তত ঘন্টা পড়ো। যত ঘন্টা পড়লে মনে হয় যে আমি যত টার্গেট করছি ততটা কমপ্লিট করতে পারছি। কারোর 5 ঘন্টা লাগতে পারে, কারো 8 ঘন্টা লাগতে পারে, কারো 6 ঘন্টা লাগতে পারে। তোমার যদি 10 ঘন্টা লাগে তুমি 10 ঘন্টা নাও, 12 ঘন্টা নাও, কিন্তু পড়ো। ও 5 ঘন্টা পড়ছে বলে তুমিও 5 ঘন্টা পড়ে রেখে দিলে তা কিন্তু হবে না। বিভিন্ন স্টুডেন্টের মেরিট বিভিন্ন রকম হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাই তোমার নিড অনুযায়ী তুমি পড়ো, এবং পদ্ধতি তোমার মতন করে বানাও। কেউ লিখে পড়তে পছন্দ করে, কেউ হয়তো বই দেখে দেখে পড়ছে, সেটা পছন্দ করে, কেউ হয়তো নিজে হাতে নোট বানাচ্ছে, সেটা পছন্দ করে। যেটা করলে তোমার ভালো হয় তুমি সেটা করো। ঠিক আছে, আমি তো সমস্ত কিছু দিয়েই দিয়েছি, কিন্তু তাও আমার ভূমিকা পরীক্ষায়, তোমার পরীক্ষা ক্র্যাক করার জন্য আমার ভূমিকা হয়তো 10%, বাকি 90% তোমার হার্ডওয়ার্ক, তোমার ডেডিকেশন, এর উপরে নির্ভর করবে। ঠিক আছে, অবভিয়াসলি তোমার লাকটাও, ওই দিন তুমি কিভাবে পারফর্ম করছো ওটাও একটা ম্যাটার করবে। ওই দিন তোমার মানসিক অবস্থা, শারীরিক অবস্থা কেমন থাকছে ওটার উপরও ম্যাটার করবে। ঠিক আছে, এবং চেষ্টা করতে হবে নিজেকে পজিটিভ রাখার, এটা একটা বড় ব্যাপার। হুম, কিভাবে রাখবে সেটা তোমাকে খুঁজে নিতে হবে। স্যার বিভিন্ন গ্রুপে সবার প্রিপারেশন দেখে তো এমনিতেই মানে অবস্থা খুব আর হ্যাঁ, ওটা হাঁসফাঁস। ওটা দেখা চলবে না, ওটা দেখা চলবে না। তুমি কম্পিটিশনটা নিজের সঙ্গে করো, যে আমি 2 দিন আগে কেমন ছিলাম, 2 দিন পরে কেমন হয়েছি, আমার রোজ কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, ওটা তুমি চেক করো, তাহলেই হয়ে যাবে। আর তুমি যদি
মানে 5 দিন আগে যেমন ছিল 5 দিন পরেও তেমনই আছো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, এটা ভাবতে হবে। উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে নিজের মূল্যবান টাইম নষ্ট করবে না, এটা হচ্ছে আমার একটা সাজেশন। তোমার মেন যেটা কাজ সেটা ভালো করে করো, বাকি যা হবে ওটা মানে লাখের উপর ছেড়ে দিতে হবে। হুম, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, আবার দেখা হবে কোনোদিন টাইম পেলে, আমি জানিয়ে দেবো। তোমরা পড়ো এখন। ঠিক আছে, চলো, গুড নাইট।